রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম। গল্পের শুরুতে আপনাদের গল্পের বিস্তারিত সম্পর্কে ধারণা দিয়ে নেই। ইতিমধ্যে আপনারা চাঁদের পরী গল্পটি শুনেছেন এবং ভালো সাড়া দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে এই গল্পটি ফারিস্তার, কিন্তু এই গল্পে চাঁদের পরী ঢুকবে। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আশা করছি সম্পূর্ণ গল্পটি শুনবেন আপনারা যারা চাঁদের পরী গল্পটি এখনো শুনেননি তারা আগে চাঁদের পরী গল্পটি শুনে আসবেন। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। তো চলুন গল্পে যাওয়া যাক। রাত তখন 3:32। আশপাশ সম্পূর্ণ নিস্তব্ধতায় মোড়া। হাসপাতালে সিকিউরিটি চেয়ারে বসে মাথা দেয়ালের সাথে লাগিয়ে নাসিকা গর্জন করে ঘুমাচ্ছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে সিকিউরিটি ধরফর করে ঘুম থেকে উঠে অজান্তেই সেলুট দিয়ে দাঁড়িয়ে গেল। খুব দ্রুত গতিতে একটা সাদা রঙের অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করল। সোজা গিয়ে থামলো হাসপাতালের পুরনো মর্গ তথা লাশ কাটা ঘরের কাছে। অ্যাম্বুলেন্স থেকে দুজন স্টাফ নেমে ব্যাকডোর খুলে সাদা কাফনে মোড়ানো একটা লাশ অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সেখানে মাটিতে রেখে দিল এবং তাড়াহুড়া করে অ্যাম্বুলেন্স উঠে আবার দ্রুত গতিতে চলে গেল। সবকিছু যেন খুব অল্প সময়ের মাঝে হয়ে গেল। সাদা কাফনে মোড়ানো লাশটা সেখানে পড়ে রইল। কিছুক্ষণ বাদে মর্গ থেকে দুজন নেশাগ্রস্ত লোক বের হয়ে এলো। তারা হেলে দুলে এসে লাশটাকে ধরে মর্গের ভেতরে নিয়ে গেল। লাশ কাটা টেবিলের উপর শুয়ে আস্তে আস্তে কাফনের কাপড়টা সরিয়ে দিল। দেখা গেল বিয়ের সাজে লাল শাড়ি পরা একটা অপরূপ সুন্দরী মেয়ে। মনে হচ্ছে আজকে মেয়েটার বিয়ে ছিল, কিন্তু তার আগে উপরালার মেহমান হয়ে গিয়েছে। মেয়েটার সৌন্দর্য দেখে এক নেশাখোর বলল, ভাই, এত সুন্দর একটা মেয়ে এই অল্প বয়সে মারা গেল, কি লাভ হলো এই সৌন্দর্য তাকে দান করে? আরেক নেশাখোর মেয়েটার গালে আঙ্গুল দিয়ে স্পর্শ করে কমনীয় ভঙ্গিতে বলল, সব সৌন্দর্য দেখে মুগ্ধতা ছড়ায় না ভাই, কিছু সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে এক রাস কষ্ট আর হতাশার গল্প। এর মাঝে ঠাস ঠাস করে মর্গের দরজায় কড়া নাড়ল কেউ। একজন এগিয়ে গিয়ে দরজা হালকা ফাঁক করে দেখলো কেউ নেই। একটু অবাক হয়ে দরজা বন্ধ করে আবার ফিরে এসে বলল, ভাই, দরজা তো কেউ নেই। আরেকজন বলল, আজকে নেশা হয়তো একটু বেশি হয়ে গিয়েছে, কেমন যেন সব অদ্ভুত লাগছে, চল কাজ শুরু করা যায়। তখনই আবার দরজায় ঠাস ঠাস করে বাড়ি পড়ল। এবার দুজনে বিরক্ত এগিয়ে গিয়ে দরজা পুরো খুলে দিয়ে একটু রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই কে বারবার বিরক্ত করছে, কে? দেখা গেল পুরাতন একটা শাড়ি পরিহিত বৃদ্ধা নালি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে একজন জিজ্ঞাসা করলো, এই বুড়ি, কে তুই? এত রাতে এখানে কি করিস? বৃদ্ধা মাথা তুলে অদ্ভুত এক হাসিতে বলল, আমার মায়াটা মইরা গেছে বাপ, আজকের বিয়া ওর কথা ছিল, কিন্তু তারা ওরে বাঁচতে দেয় নাই। এত কইরা কইলাম আমার ভুলের শাস্তি আমার মায়ের ডারে দিস না, তাও ওরে মায়েরা ফেললো। লোক দুটো অবাক হয়ে জিজ্ঞাসা করলো, একটু আগে যে লাল শাড়ি পরা মেয়েটা লাশ আসছে সেটা তোর মেয়ে বুড়ি? বৃদ্ধা গিয়ে সে লোক দুটার সামনে দাঁড়িয়ে বলল, হ বাপ, আমার মাইয়া নিজ হাতে কলিপিঠা কইরা ছোট থেকে বড় করছে। আমার মাইয়ার লাশটা কাটাকুটি করিস না বাপ, আমারে দিয়া দে। নেশার ঘরে থাকায় তারা বুঝতে পারল না বৃদ্ধার পাগুলো উল্টো আর চোখের মনি সম্পূর্ণ কালো রঙের। কিছু না বুঝে তাদের মাঝে একজন বৃদ্ধাকে বলল, দেয়া যাবে না তোর মেয়ের লাশ, আমাদের কাজ করতে দে বুড়ি, বিরক্ত করিস না। এ বলে দুজন মর্গের ভেতরে চলে গেল। পেছন থেকে বৃদ্ধা বারবার কাকুতে মিনতি করলেও তাদের মন গলিল না। তারা যখন ভেতরে এসে মেয়েটার লাশ কাটার জন্য তার বদন হতে শাড়ি খুলছিল, তখন আবার দরজায় শব্দ। খুব বিরক্ত হয়ে বলল, না, এই বুড়ি তো আমাদের কাজ করতে দিবে না। এক কাজ কর, তাকে ধরে নিয়ে হাসপাতালের বাইরে ছেড়ে দিয়ে আয়। কথা মতো একজন চলে গেল দরজা খুলে বুড়িকে বের করে দিতে। সে বের হতেই বুড়ি তার পায়ে পড়ে বলল, বাপ, আমরা শেষবারের মতো মায়াডারে একটু দেখতে দে, তারপর আমি চলে যাবো, খালি একটু দেখবো মায়াডারে। লোকটা একটু ভেবে বলল, ঠিক আছে, মনে থাকে যেন, দেখার পর আরে বিরক্ত করবি না, সোজা চলে যাবি এখান থেকে। বৃদ্ধা আশ্বাস দিল। তারপর লোকটা বৃদ্ধাকে নিয়ে ভেতরে গেল। অন্যজন জানতে চাইল, আরে তুই বুড়িকে ভেতরে কেন নিয়ে এসেছিস? সে বলল, একবার তার মেয়েকে দেখে চলে যাবে বলেছে, দেখতে দে শেষবারের মতো আদরের মেয়েকে। বৃদ্ধা কাঁপতে কাঁপতে এগিয়ে গেল মেয়েটার লাশের দিকে। ওই দুজন লোক পেছনে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মেয়েটার লাশের কাছে গিয়ে চেহারায় হাত বোলাতে বোলাতে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ভেসে উঠল। হঠাৎ বৃদ্ধার মুখ থেকে সাদা রঙের জোনাকি পোকার মতো কিছু একটা বের হয়ে মেয়েটার নাক দিয়ে প্রবেশ করলো। মেয়েটার মৃতদেহ হালকা কেঁপে উঠল। বৃদ্ধা মেয়েটার কানের কাছে মুখ নিয়ে আদরে গলায় ডাক দিল, সামারুন, এই সামারুন। হঠাৎ অবাক করে দিয়ে মৃত মেয়েটা ধাপ করে চোখ খুলে বৃদ্ধার দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসিতে বলল, এসেছো মা? পেছনে দাঁড়িয়ে থাকা দুজনের নেশা কেটে গেল এটা দেখে। ভয়ার্ত চোখে তারা তাকিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? ভয়ে তারা দুজন দৌড়ে সেখান থেকে বের হতে নিলে আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল ধপাস করে। দেখা গেল বৃদ্ধা ভয়ানক রূপ ধারণ করেছে। চেহারায় নাক, মুখ বা চোখ কিছুই নেই। ভয়ানক পুড়ে যাওয়া মানুষের চামড়ার মতো কালো তার চেহারা। দুজন লোক চিৎকার করে সাহায্য চাইল, তার আগে এক ঝটকা গিয়ে বৃদ্ধা তাদের দুজনের মুখ চেপে ধরে পিছনের দরজার সাথে লাগিয়ে তাদের আত্মার শেষে নিল। নিথর দেহগুলো সেখানে ফেলে দিল।
লাশ কাটা টেবিল থেকে মেয়েটা ধীরে ধীরে নেমে এসে বৃদ্ধার সামনে হাঁটু গেড়ে বসে বলল, নতুন জীবন দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ থাকব তোমার কাছে। দৃশ্য পরিবর্তন। একটা স্কুলের দেখা মিলল। ক্লাস শুরুর ঘন্টা বেজে উঠলে সকল ছাত্রছাত্রী খেলাধুলা এবং আড্ডা বাদ দিয়ে নিজ নিজ ক্লাসে চলে গেল। ক্লাস 6-এর হিস্ট্রি পিরিয়ড চলছে। সবার শেষের বেঞ্চে একটা মেয়ের টিচারের লেকচারের মন না দিয়ে খাতে কিছু অঙ্কন করছে। টিচারের চোখে এটা পড়লে টিচার লেকচার দিতে দিতেই হেঁটে গিয়ে মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালো। এ তো মেয়েটার কোনো পরিবর্তন আসলো না। মেয়েটা এক মনে কিছু আঁকছে। টিচার একটু গলা খাকুনে দিয়ে বলল, এই মেয়ে, কি করছো তুমি? মেয়েটা টিচারের দিকে না তাকিয়ে নিজের কাজ করতে করতে বলল, বনানী 4 নম্বর সেক্টরের 5 নম্বর রোডের কুলসুম বিল্ডিংয়ের 3 তলা। টিচার সহ বাকি স্টুডেন্টরা হা করে রইল। টিচার ধমক দিয়ে বলল, এটা কি? মেয়েটা এবার আঁকা বন্ধ করে কলম রেখে মাথা উঠিয়ে বলল, এটা একটা ভালো চক্ষু হাসপাতালের অ্যাড্রেস। আপনি এত কাছে দাঁড়িয়েও জিজ্ঞাসা করছেন আমি কি করছি, তার মানে আপনার চোখে সমস্যা আছে। টিচার ধমক দিয়ে বলল, এই মেয়ে, দাঁড়াও তুমি। মেয়েটা সুন্দর করে বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়লো। টিচার বলল, আমি কি তোমাকে বেঞ্চের উপর দাঁড়াতে বলেছি? মেয়েটা মাথা চুলকে বলল, বেঞ্চের উপর না দাঁড়ালে আপনাকে চোখ নিচু করে কথা বলতে হবে। টিচার হয়ে আমার সামনে চোখ নিচু করে কথা বলবেন, এটা তো ঠিক না। এখন বরাবর আছে। টিচার থতমত খেয়ে গেল, এই মেয়ে এত পাকা পাকা কথা কিভাবে বলে? টিচার জিজ্ঞাসা করলো, তোমাকে তো আগে দেখিনি, নতুন নাকি? মেয়েটা বলল, পৃথিবীতে নতুন না, তবে স্কুলে নতুন। টিচার ভ্রুকুচকে বলল, কোনো কথা সোজা উত্তর নেই, তোমার নাম কি? মেয়েটার চোখ হঠাৎ নীলবর্ণ ধারণ করলে আর অদ্ভুতভাবে বলল, ভ্যাম্প। টিচার বলল, ভ্যাম্প? এটা আবার কেমন নাম? মেয়েটা বলল, কেন, পছন্দ হয়নি? তাহলে আপনি আমাকে জিজা বলে রাখতে পারেন। টিচার বলল, এটা ঠিক আছে, এখন বেঞ্চ থেকে নেমে নিচে নামো। আর আমার ক্লাস চলাকালীন অন্য কোনো কাজ করা যাবে না। আমার লেকচার মন দিয়ে শুনতে হবে, বুঝতে পেরেছো? জিজা বেঞ্চ থেকে নেমে দাঁড়িয়ে থেকে বলল, আমি তো স্যার কান দিয়েই শুনবো, মনের কাজ ভিন্ন। টিচার নিজের চুল টেনে ধরে বলল, কার পাল্লায় পড়লাম? আচ্ছা, আজকে যেহেতু তোমার ফার্স্ট ডে ইন মাই ক্লাস, একটা প্রশ্ন করি হিস্ট্রি থেকে। যদি সঠিক উত্তর দিতে পারো তোমার জন্য একটা গিফট আছে। জিজা বলল, প্রশ্ন করেন স্যার। হিস্ট্রি আমার রগরাগে দৌড়ায়। গিফট তো আমি পেয়েই গেলাম মনে করেন। টিচার বলল, বাংলাদেশের বিভাগ কয়টি বলো? জিজা মাথা একটু ভাবুক ভঙ্গিতে বলল, 5টি। টিচার ধমক দিয়ে বলল, ভুল উত্তর, বাংলাদেশের বিভাগ 8টি। জিজা বলল, 5টা আমি বলেছি, বাকি 5টা সে বলবে। পাশে একজনকে দেখিয়ে টিচার আবার রেগে গিয়ে বলল, যদি সেও বলে তাহলে 5টা কেন বলবে? 5 আর 5 তো 10 হয়, বিভাগ তো 8টা। জিজা বলল, স্যার আপনি হিস্ট্রি টিচার হয়ে ম্যাথ কেন পড়াচ্ছেন? 5 আর 5 কত বেশি সেটা ঠিক করবে ম্যাথ টিচার। আপনি আপনার সাবজেক্টে মন দেন। টিচার অসহায়ের মতো তাকিয়ে রইল জিজার দিকে। জিজা আস্তে করে বলল, স্যার আপনাকে একটা ইনফরমেশন দিব। টিচার বলল, বাকি থাকবে কেন মা, বলো ইনফরমেশন দিবে। জিজা বলল, স্যার আপনি ম্যাথে অনেক দুর্বল, 5 আর 5 10 হয় না, 55 হয়। টিচার ক্রন্দনরত চেহারা আর ভঙ্গিতে বলল, ছায়রা দে মা, কাইন্দা বাঁচি, তুই যদি করতেছিলি সেটাই কর। ক্লাসের সব স্টুডেন্ট একসাথে হেসে উঠল। টিচার চলে গেল, সবাই জিজার সাথে পরিচিত হয়ে নিল। প্রথম দিনে জিজা বেশ ফেমাস হয়ে গেল ক্লাসে। আর জিজার নীল রং বর্ণ চোখ সবাইকে মুগ্ধ করেছিল। টিফিন টাইম চলছিল স্কুলে। জিজা পুকুরের ঘাটতলায় পানিতে পা ভিজে বসেছিল। পা দিয়ে পানি নেড়ে নেড়ে গুনগুন করে অন্য এক ভাষায় গান গাচ্ছিল। পুকুরের ছোট ছোট মাছগুলো জিজার পায়ে ঠোকর মারছিল। হঠাৎ জিজা খেয়াল করলো পুকুরের অন্য প্রান্তে তার বয়সে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গাছের সাথে হেলান দিয়ে। মেয়েটা জিজার দিকে তাকিয়ে আছে আর এক দৃষ্টিতে। জিজা হাত দিয়ে হাই দিল মেয়েটাকে, কিন্তু মেয়েটা কোনো সাড়া দিল না। জিজা পুকুর থেকে পা তুলে পাশে রাখা জুতাগুলো হাতে নিয়ে পুকুরের ওই পারে মেয়েটার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। এর মাঝে টিফিন টাইম শেষ হয়ে গেলে ক্লাসের ঘন্টা বেজে উঠল। এবার পুকুরের ওপারে তাকিয়ে দেখলো মেয়েটা সেখানে নেই। জিজা একটু অবাক হলো, মেয়েটা গেল কোথায়? এত তাড়াতাড়ি এই জায়গা ত্যাগ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাহলে কি মেয়েটা? এসব ভাবতে ভাবতে ক্লাসে চলে গেল। পুরোটা সময় জিজা ক্লাসে মন বসাতে পারলো না। বারবার ওই মেয়েটার চেহারা ভেসে উঠছে। মেয়েটার আমার কাছে কিছু চাইতে এসেছে, তার চাহনিতে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর মনে ক্লাস শেষ করে ছুটি হল স্কুল। জিজা ব্যাগ কাঁধে করে বাইরে এসে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। বাম হাতে থাকা ডোরিমন ঘড়িটার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, আজকেও লেট। ক্লাসমেটরা তাদের মা বাবার সাথে চলে যাচ্ছে। বাই জিজা, সি ইউ টুমারো। জিজা তাদের হাসি মুখে বলছে, টেক কেয়ার। তখনই দেখা গেল স্কুটি নিয়ে একটা মেয়ে এসে থামলো জিজার সামনে। জিজা কোমরে হাত দিয়ে চোখ বড় করে দাঁড়িয়ে আছে। মেয়েটা কান ধরে হেঁটে আসতে আসতে বলল, সরি মামুনি, অনেক ট্রাফিক ছিল রাস্তায়, তাই লেট হয়েছে। জিজা বলল, জানাত আন্টি, এসব বাহানা পুরনো হয়ে গিয়েছে, নতুন কিছু বলো। জানাত বলল, পুরনো হোক আর নতুন, যদি পৃথিবীতে বাংলাদেশ নামে কোনো দেশ নাও থাকে, তবুও বাংলাদেশের ট্রাফিক পৃথিবীর মানচিত্রে থেকেই যাবে। জিজা কি স্কুটিতে বসে বলল, তাহলে পৃথিবী ছেড়ে পাইথনের কাছে চলে যাচ্ছ না কেন? আর কত অপেক্ষা করাবে তাকে? বেচারা 2 পা দিয়ে চলতে চলতে 3 নাম্বার পা অচল হয়ে যাচ্ছে, সেই খেয়াল আছে তোমার? জানাত জিজার মাথায় টাপলি মেরে স্কুটি স্টার্ট করে বলল, চুপ কর বান্দর, মুখে কিছু আটকায় না তোর। এই বলে স্কুটি টান দিয়ে জিজা বলল, জানাত আন্টি থামো থামো। জানাত তাড়াতাড়ি স্কুটির সাইডে ব্রেক করে বলল, কি হয়েছে, থামালি কেন? জিজা কিছু না বলে স্কুটি থেকে নেমে রাস্তার ওপারে স্কুলের কিডস পার্কের দিকে হাঁটা দিল।
জান্নাত ডাকতে লাগলো পিছন থেকে, এই কই যাস, দাঁড়া জিজা, আরে বলবি তো কোথায় যাচ্ছিস। উফ, এই ভ্যামকে কে সামলাবে। দেখা গেল পার্কের শেষ মাথায় দোলনায় বসে দোল খাচ্ছে সেই পুকুর পাড়ের ওই দাঁড়িয়ে থাকা মেয়েটি। জিজাকে তাকে দোলনা থেকে ধাক্কা দিতে দিতে বলল, কি তুমি? দোলনায় বসে থাকা মেয়েটার শক্ত গলায় বলল, আমার নাম সামারুন। জিজা দোলনা থামিয়ে সামারুনের পাশে গিয়ে বসে বলল, আচ্ছা তাহলে তোমার নাম সামারুন, তুমি কি কিছু বলতে চাও আমাকে? এর মাঝে জান্নাত এসে জিজাকে বলল, এই বান্দর, এভাবে ছুটে এখানে এলি কেন হঠাৎ এভাবে স্কুটি থামিয়ে, কি হয়েছে? জিজা বলল, সামারুন, এটা হলো জান্নাত আন্টি, যদিও নামাজ রোজার ধারধারি না, তবুও নাম জান্নাত। জান্নাত একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুই কার সাথে কথা বলছিস? সামারুনটা আবার কে? জিজা পাশে দেখিয়ে বলল, তাকে দেখতে পাচ্ছ না তুমি? সামারুন একটু হেসে বলল, সে আমাকে দেখতে পাবে না জিজা, আমি শুধু তোমার দৃষ্টিতেই দৃশ্যমান। জিজা অবাক হয়ে তাড়াতাড়ি সামারুনের পাশ থেকে উঠে বলল, তার মানে তুমি ভূত? সামারুন বলল, ভূত না বলে স্পিরিট বলো, তোমার সাহায্য চাই আমি। দৃশ্য পরিবর্তন। গভীর রাত, নদীর পানি কলকল শব্দ বয়ে যাচ্ছে। পার ঘেঁষে একটা ছোট্ট কুড়ে ঘর, পাটখড়ির বেড়ার ফাঁক দিয়ে হারিকেনের লালচে আলো দেখা যাচ্ছে। একটা খেক শিয়াল মাটির গন্ধে শুকতে শুকতে কুড়ে ঘরের নিকটে এলো। হঠাৎ শিয়ালটা কিছু একটা দেখে ভয় পেয়ে দাঁতগুলো হিংস্রভাবে বের করে গড়গড় শব্দ করতে লাগলো, আর এক পা দুই পা করে পিছিয়ে যেতে লাগলো। মনে হচ্ছে ঘরের ভেতর অস্বাভাবিক কিছু সে দেখেছে। হঠাৎ প্রচণ্ড শব্দে কুড়ে ঘরের দরজার ফাঁক দিয়ে একটা লম্বা হাত বেরিয়ে এসে একটানে শিয়ালটাকে ঘরের ভেতর নিয়ে গেল। বাইরে থেকে শিয়ালটার আত্মচিৎকার শোনা গেল। একসময় সেটা থেমে গেল। আমরা ঘরের ভেতরের দৃশ্য দেখতে পাই, মাটির একটি স্তূপের ওপর সেই মর্গের বৃদ্ধা আসন পেতে বসে আছে। তার ঠোঁটের কোণবে রক্ত গড়িয়ে পড়ছে। পাশে শিয়ালের রক্তবিহীন দেহটা পড়ে আছে। বৃদ্ধ হাত সাপের মতো লম্বা জিহ্বা বের করে মুখে লেগে থাকা রক্ত চেটে চেটে খেয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি মানুষের রক্ত চাই, পশু পাখির রক্ত খেয়ে আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমরা দেখতে পাই সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে মর্গের সেই মৃত মেয়েটা, যাকে বৃদ্ধা সামরন বলে সম্বোধন করেছিল। মেয়েটা বলল, তুমি আমাকে অনুমতি দিলে আমি তোমার জন্য জীবিত মানুষ ধরে নিয়ে আসবো মা। তুমি যতটা ঘৃণা করো মানুষকে, আমি তার চেয়ে বেশি ঘৃণা করি। এই শহরের শুধু মানুষের রক্তশূন্য দেহ পড়ে থাকবে। বৃদ্ধা বলল, না সামারুন, তুই এখন এটার জন্য প্রস্তুত না। সবে মাত্র তোর শরীরে পবিত্র আত্মা প্রবেশ করিয়েছি, এখনো তোর শরীর পুরোপুরি এটা গ্রহণ করতে পারিনি। মেয়েটা চোখ লাল করে বলল, আমাকে সামরুন বলে ডাকবে না দয়া করে, আমার নাম ভাসিলা। বৃদ্ধা অট্টহাসিতে বলল, তোর দেহটা ভাসিলা হলেও তোর মাঝে এখন যে আসছে সে সামারুন। সে তোকে আত্মা দান না করলে এতক্ষণে তুই মর্গে কাটাছেঁড়া শরীর নিয়ে পড়ে থাকতি। ভাসিলা বলল, আমি কখনো সামারুন হতে চাই না, আমাকে ভাসিলা হয়ে থাকতে দাও। এই কথা যেন তোমাকে দ্বিতীয়বার বলা না লাগে। এই বলে ভাসিলা ধীরে ধীরে দাঁড়িয়ে বেরিয়ে যেতে লাগলো ঘর থেকে। পেছন থেকে বৃদ্ধা ডাক দিয়ে বলল, যেখানে যার সকাল হওয়ার আগে ফিরে আসতে হবে, মনে থাকে যেন। ভাসিলা ঘর থেকে বের হয়ে চোখের পলকে হারিয়ে যাওয়ার মতো মিলে গেল। বৃদ্ধা অদ্ভুত একটা হাসি দিয়ে মনে মনে বলল, রাজা গারকুন, তুমি আমাকে ঘুল রাজ্য থেকে নির্বাসন করেছ। তুমি কি ভেবেছ আমি জানি না তোমার মেয়ে এই পৃথিবীতে আছে? এদিকে জিজা ছাদের রেলিংয়ের উপর বসে বাইরের দিকে পা দিয়ে ঝুলাচ্ছে। আকাশে অর্ধ চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল। টিমটিম করে তারাগুলো জ্বলজ্বল করছে। আকাশের দিকে তাকিয়ে একা একাই বলল, খুব ব্যস্ত তোমরা তাই না? একজন আছে তার রাজ্য নিয়ে, আর একজন ট্রেনিংয়ের জন্য বিদেশে। এত করে বললাম আমাকে মারিদ্রাজে নিয়ে যেতে, রানী ফারিস্তা তো আমার কথা কানেই নেয় না। অমন কান থাকাচ্ছে না থাকা ভালো। আর মিস্টার তালিফের কথা নাই বা বললাম। এর মাঝে পেছন থেকে জানাতে সে ভৌ করে উঠল জিজাকে ভয় দেখানোর জন্য, কিন্তু জিজা ভয় না পেয়ে একটু হেসে বলল, তোমার পাইথন কি তোমাকে বলেনি আমাদের উপর ওসব কাজ করে না? জানাত বলল, সে আমাকে আরো অনেক কিছু বলেনি, এখনো তার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করতে পারলাম না। আবার অন্য কথা, জিজা বলল, ভালোবাসি কথাটা তার মুখ থেকে বের করতে হলে আগে তার মুখে সেটা ঢোকাতে হবে। জানাত জিজার পাশে বসে কৌতূহল হয়ে বলল, এটা কিভাবে করবো আমি? জিজা বলল, এবার যখন পাইথন আসবে তখন তুমি তাকে নিয়ে একটা ক্যান্ডেললাইট ডিনারের আয়োজন করবা। দুজন সামনাসামনি বসে একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে থাকবা ভালোবাসার দৃষ্টিতে। জানাত জিজার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, তারপর আমি তার চোখে তাকিয়ে বলবো, পাইথন, নিশে তোমার বাবার গাঞ্জার ক্ষেত ছিল, না হলে তোমার চোখে এত নেশা কেন? তোমার চোখে তাকালে আমি মাতাল হয়ে যাই। জিজা বিরক্ত গলায় বলল, ওর গাঞ্জা করবে ডি, তোমাকে নিয়ে কুরবানিও হবে না, ভালোবাসা তো অনেক দূরে থাক। জানাত ধমক দিয়ে বলল, হয়েছে হয়েছে, আমাকে জ্ঞান দেওয়া লাগবে না। রাত কয়টা বাজে হুঁশ আছে? চল ঘুমাতে চল। জিজা গলা ফাটিয়ে বিশ্বরে গান গাইতে লাগলো। একটু পর পাশের বাসার জানালা খুলে এক মহিলা রাগান্বিত কণ্ঠে বলল, রাত 2টা বাজে কোন কুত্তা ঘেউ করতেছে? জিজা গান থামিয়ে জান্নাতকে বলল, টাইম জানার জন্যই গান গাইলাম, মাত্র 2টা বাজে, তুমি যাও আমি আসছি। জান্নাত অবাক হয়ে হাততালি দিয়ে বলল, তোর ছোট্ট মাথায় এত বুদ্ধি আটে কেমনে? তবে সব আকাইম্মা বুদ্ধি। জিজা বলল, ব্লুটুথ চালু করো, কিছু বুদ্ধি তোমাকে দান করি। জান্নাত বলল, মাফও চাই দোয়াও চাই, আমি গেলাম, তুই তাড়াতাড়ি নিচে আয়, রাত অনেক হয়েছে। এই বলে জান্নাত চলে গেল। কিন্তু একটু পর আবার ব্যাগ এসে জিজ্ঞাসা করলো, আচ্ছা জিজা,
বিকালে যে সামরুন নামের অদৃশ্য মেয়েটার সাথে কথা বললি, শেষে কি বলল সে? কি সাহায্য চাই তোর কাছে? জিজা বলল সে তার অতীত ভুলে গিয়েছে, তার নাম ছাড়ার কিছুই মনে নেই, কিভাবে মারা গেল, তার আপন বলতে কে কে আছে কিছু জানে না সে। জানাত বলল দেখিস, ভালো করে বুঝে শুনে তাকে বিশ্বাস করিস। তোর যদি কোনো ক্ষতি হয় তাহলে রানী ফারিস্তার আগে পাইথন আমাকে মেরে ফেলবে। জিজা বলল চিন্তা করো না, আমি বুঝে শুনে চিন্তাভাবনা করে সবসময় ভুল পথে পা বাড়াই, এবারও তার ব্যতিক্রম হবে না। জানাত কপাল চাপড়ে চলে গেল নিচে। জিজা মুচকি হেসে আবার পা ঝুলাতে লাগলো আর গুনগুন করে গান গাইতে লাগলো। হঠাৎ জিজার চোখ গেল রাস্তার দিকে। একটা লাল ড্রেস পরা মেয়ে হাঁটতে হাঁটতে সে থমকে দাঁড়িয়ে গেল। আশেপাশে তাকিয়ে কাউকে বা কিছু একটা খুঁজতে লাগলো। জিজা ছোট ছোট করে মাথা একটু এগিয়ে মেয়েটার চেহারা দেখার চেষ্টা করলো, কিন্তু বোঝা গেল না। হঠাৎ 4-5 জন বখাটে ছেলে ওদিক থেকে নেশাগ্রস্ত অবস্থায় আসছিল। তারা এত রাতে শুনশান রাস্তায় মেয়েটাকে দেখে টিচ করতে লাগলো বিভিন্নভাবে। একজন শীষ দিচ্ছিল, আরেকজন আবার তাচ্ছিল্যের হাসি হাসছিল। 2জন মেয়েটাকে স্পর্শ করার চেষ্টা করলো। আশ্চর্যের বিষয়, মেয়েটার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। সে চুপচাপ দাঁড়িয়ে সব মেনে নিচ্ছিল, কাউকে বাধাও দিচ্ছে না। কিন্তু জিজা এটা মেনে নিতে না পেরে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে ডাক দিল, ভাইরা আমার। ছেলেগুলো থেমে গিয়ে খুঁজতে লাগলো কে ডাক দিল, কোথা থেকে ডাক দিল। লাল ড্রেস পরা মেয়েটা উপরের দিকে তাকিয়ে জিজার সাথে সাথে চোখ মেলালো। ছেলেগুলো দেখতে পেল একটা বাচ্চা মেয়ে 2তলার ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আছে, একদম কার্নিশ ঘেঁষে। ছেলেগুলোর মাঝে একজন বলল, এই পিচ্ছি, এত রাতে ছাদে কি, যা ভেতরে যা। এই বলে ছেলেগুলো আবার মেয়েটাকে টিচ করতে লাগলো। জিজা বলল, ভাই মেয়েটাকে যেতে দাও, না হয় তোমরা চলে যাও, এটাই শেষ সুযোগ তোমাদের। ছেলেগুলোর মাঝে একজন ধমক দিয়ে বলল, আর একটা কথা বললে উপরে এসে ধাক্কা দিয়ে ফেলে দেবো ছাদ থেকে। জিজা একটু মুচকে এসে বলল, তোমার কষ্ট করে উপরে আসবে কেন, আমি নিচে আসছি। এই বলে ছাদ থেকে লাফ দিল জিজা। ছেলেগুলো চিৎকার করে চোখ বন্ধ করে ফেললো। ধীরে ধীরে চোখ খুলে দেখতে পেল জিজা হাসি মুখে দাঁড়িয়ে আছে তাদের সামনে। জিজা হাত উঠে বলল, হ্যালো বখাটেস। ছেলেগুলো তাকিয়ে দেখলো লাফ দিয়ে যেখানটায় পড়েছে সেখানে পাকা সড়কটা দেবে গিয়েছে। ছেলেগুলো ভয় ভয় বলল, বাবা মাফ করে দাও, আমরা চলে যাচ্ছি। এই চল চল, এটা কোনো সাধারণ বাচ্চা না। তারা চলে যাচ্ছিল যে অদ্ভুত এক কণ্ঠতে ডাক দিল, বখাটেস। তারা থেমে গিয়ে পেছনে তাকিয়ে কাপা কাপা গলায় বলল, চলে যাচ্ছে তো বাবু, আবার কেন ডাক দিলে? যে 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে একটা রহস্যময় হাসিতে একজনকে হাতের ইশারায় ছুঁড়ে ফেলে দিল। সে একটু দূরে গিয়ে পার্ক করে রাখা কালো একটা গাড়ির সাথে সাথে ধাক্কা খেলো। গাড়িটা পেছনে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে টু টু শব্দ করতে লাগলো। এটা দেখে বাকিগুলো ভয়ে চিৎকার করে ভৌ দৌড় দিল উল্টে পাল্টে। জিজা উচ্চস্বরে বলতে লাগলো, বলে আমার সামনে পড়বি না তোরা, মেরে হাড্ডি গুড্ডি পিষে ফেলবো। রাগে গজগজ করতে করতে এবার জিজা লাল ড্রেস পরা মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটা এখনো শান্তভাবে দাঁড়িয়ে আছে। জিজা গিয়ে বলল, আপনি এত রাতে রাস্তার ঘোরাঘুরি করছেন কেন, বাসা কোথায় আপনার, আগে তো কখনো এখানে দেখিনি। মেয়েটা বলল, আমার নাম ভাসিলা, আমি এখানে নতুন এসেছি। কিন্তু তুমি কে, এত শক্তি তুমি কোথায় পেলে? জিজা তার কথা হিরিয়ে বলল, দেখুন ভ্যাসলিন আন্টি। মেয়েটা বলল, ভ্যাসলিন না ভাসিলা। যে বলল সে যাই হোক, আপনাকে তো আর লাগাচ্ছি না আমি। শোনেন, এত রাতে রাস্তায় ঘোরাঘুরি করবেন না এভাবে, প্রতিদিন আমি ছাদে আসি না, আজকে আমি দেখেছি বলে বেঁচে গিয়েছেন। ভাসিলা বলল, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি, কে তুমি? জিজা কান চুলকাতে চুলকাতে বলল, প্রশ্ন পছন্দ না হলে আমি পরীক্ষার খাতে উত্তর দেই না। এই বলে জিজা উল্টো ঘুরে হাঁটা দিল বাসার দিকে। ভাসিলা ডাকতে বলল, আমি উত্তর খুঁজে নেব, চিন্তা করো না। জিজা পেছনে তাকিয়ে যেতে বলল, এটার কঠিন কি, দক্ষিণের অপোজিট দিকে উত্তর। এদিকে দেখা যাচ্ছে বকাটে ছেলেগুলো দৌড়াতে দৌড়াতে এসে এক জায়গায় থেমে হাঁটুতে ভর দিয়ে কুকুরের মতো জিব্বা বের করে হাঁপাতে লাগলো। তাদের চেহারায় ভয় আর আতঙ্ক। একজন কোনো মতে বলল, আর জীবনে কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না, কি দেখলাম এটা আজকে। আরেকজন হাসতে হাসতে বলল, আজকে শেষবার তাকাবো, কাল থেকে ভালো হয়ে যাব। অন্যরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মানে? ছেলেটা মুখে একটা শয়তানি হাসি দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলো। দেখা গেল লাল ড্রেস পরা মেয়েটা মানে ভাসিলা এদিকে হেঁটে আসছে। একটা ছেলে বলল, বাহ, শিকার তো দেখি পায়ে হেঁটে শিকারের কাছে আসছে। এই মেয়ের জন্য আমাদের বন্ধুত্বকে আহত অবস্থায় ফেলে পালিয়ে আসতে হয়েছে, একে তো আজ দেখে নেব। আরেকটা ছেলে বলল, ঠিক বলেছিস, কাল থেকে আমরা ভালো হয়ে যাব, আজকে শেষবারের মতো এনজয় করা যাক। ভাসিলা কাছাকাছি চলে আসলে ছেলেগুলো তার পথ আটকে দাঁড়িয়ে বলল, স্বেচ্ছায় যাবি নাকি জোর করতে হবে? ভাসিলা রক্তলাল ঠোঁটের কোন এক পৈশাচিক হাসি দিয়ে বলল, স্বেচ্ছায়। দৃশ্য পরিবর্তন। সামারুন সবুজে ঘেরা একটা মাঠে গন্তব্যহীনভাবে দৌড়াচ্ছে। আশেপাশে রং বেরঙের প্রজাপতি আর বিভিন্ন পাকপাখালি উড়ে বেড়াচ্ছে। হঠাৎ দৌড়াতে দৌড়াতে সামারুন পা পিছলে পড়ে গেল মুখ থুবড়ে। সামারুন অনুভব করলো তার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। আস্তে আস্তে মাথা তুলে তাকিয়ে দেখলো সাদা রঙের একটা রাজকীয় পোশাক পরা খুব সুন্দরী যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে অমায়িক হাসি নিয়ে। মেয়েটা হাত বাড়িয়ে দিল সামারুনের দিকে। সামারুন তার হাতে হাত রেখে উঠে দাঁড়িয়ে বলল, কে তুমি? মেয়েটা কিছু না বলে সুন্দর করে হাসি দিয়ে হাঁটা শুরু করলো এইদিকে। ছোট্ট সামারুন তার পিছু নিল। মেয়েটা খুব ধীরে ধীরে হাঁটছে, তবুও সামারুন দৌড়ে তার নাগাল পাচ্ছে না। সামারুন ডাকতে লাগলো, এই শোনো, দাঁড়াও একটু, কে তুমি? দাঁড়াও না প্লিজ। মেয়েটা না থেমে হাঁটতে হাঁটতে খপ করে একটা প্রজাপতি ধরে মিষ্টি কণ্ঠে বলল,
যদি একটা প্রজাপতি ধরে দেখাতে পারো তাহলে আমার পাশাপাশি হাঁটতে পারবে তুমি। সামরুন লাফিয়ে লাফিয়ে চেষ্টা করতে লাগলো প্রজাপতি ধরার জন্য, কিছুতেই হাতে আসছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পর ক্লান্ত হয়ে সামরুন বসে পড়ল। মেয়েটা থেমে গিয়ে পেছনে ঘুরে সামরুনের কাছে এসে একটা প্রজাপতি ধরে সামরুনের কাঁধে রেখে বলল, এখানে কিভাবে এলে তুমি? সামরুন মাথা তুলে টলমল চোখে মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমি জানি না কিভাবে এলাম এখানে, আমার কিছু মনে নেই। মেয়েটা সামরুনের হাত ধরে বলল, চলো আমার সাথে। দৃশ্য পরিবর্তন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আশপাশ থেকে মাগরিবের আজান শোনা যাচ্ছে। লাল ড্রেস পরিহিত ভাসিলা ধীর পায়ে হেঁটে একটা কবরস্থানে প্রবেশ করল। ভাসিলা যখন কবরস্থানের গেট দিয়ে প্রবেশ করছিল তখন দেখা গেল দুজন মানুষ কবরস্থান থেকে বের হয়ে যাচ্ছে, একজন পুরুষ এবং একজন মহিলা। দেখে বোঝা যায় তারা স্বামী স্ত্রী হবে হয়তো। ভাসিলা কবরস্থানে প্রবেশ করে হাঁটতে হাঁটতে গিয়ে এক জায়গায় থামল। সারিবদ্ধভাবে 3টা কবর। 2টা অনেক পুরনো কবর হলেও ছোট্ট কবরটা বেশি দিন হয়নি, আর খুব পরিষ্কার রাখা হয়েছে কবরটা। ভাসিলা ছোট্ট কবরটার সামনে দাঁড়িয়ে রহস্য এক হাসিতে বলল, ধন্যবাদ সামরুন আমার মাঝে প্রবেশ করার জন্য। পরদিন সকালে জিজা স্কুলের ইউনিফর্ম পরে খাবার টেবিলে বসে টিভি অন করে নাস্তা করছিল। জান্নাত ওয়াশরুম থেকে জোরে জোরে বলল, জিজা তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি যেন বের হয়ে দেখি তোর খাওয়া শেষ। জিজা মুখে ব্রেড পুরেতে বলল, আমি রেডি হয়ে বসে আছি, তুমি ওয়াশরুম থেকে গেলে মনে হয় সেখানে তোমার 14 বছরের জেল হয়েছে, বের হতেই চাও না একবার ঢুকলে। জান্নাত বলল, কি বুঝিনি তোর কথা, কার মাঝে লেগেছে, কারে মাইরা? জিজা বলল, তোমার বুঝতে হবে না, তাড়াতাড়ি বের হও, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। হঠাৎ জিজা চোখ গেল টিভির স্ক্রিনে। 4টা ছেলের রক্তশূন্য মৃতদেহ পাওয়া গিয়েছে রাস্তার পাশে। জিজা খাবার রেখে চেয়ার থেকে উঠে টেবিলের সামনে গিয়ে ভালো করে দেখলো, আরে এগুলো তো রাতের সেই বখাটে ছেলেগুলো, আমি তো তাদেরকে যেতে দিয়েছিলাম, তাহলে মারলো কে? তা আবার শরীর থেকে সমস্ত রক্ত শুষে, এটা আবার কিসের আলামত? এর মাঝে জান্নাত ওয়াশরুম থেকে বের হয়ে জিজাকে টিভির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, জিজা কি হয়েছে? জিজা পেছনে ঘুরে আবার চেয়ারে বসে বলল, কিছু না, তোমার কি ওয়াশরুমের কার্যক্রম শেষ হয়েছে? জান্নাত বলল, শেষের হলো কই, তোর স্কুলের সময় হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি বেরিয়ে এলাম। জিজা বলল, রাস্তায় যেতে যেতে করিও, না হলে ডাইপার পরে নাও, এখন চলো তাড়াতাড়ি। জান্নাত তাড়াহুড়া করে রেডি হয়ে এসে জিজার জুতার ফিতা বেঁধে দিতে দিতে বলল, বাসার সামনে একটা গাড়ি ভেঙে চুরে পড়ে আছে দেখলাম, শুনলাম একটা ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বলে দে এটা তুই করিসনি? জিজা বলল, আমি মিথ্যা কথা বলি না আন্টি। জান্নাত বলল, তোকে কতবার বলা হয়েছে নিজের শক্তি এভাবে প্রকাশ করা যাবে না, এটা যদি তালিফ বা রানী ফারিস্তা জানতে পারে তাহলে আমাকে ধমকাবে। জিজা বলল, ভয় পেও না, যদি তারা জানতে পারে তাহলে সব দোষ আমি তোমার উপর চাপিয়ে নিজেকে বাঁচিয়ে নেব, জানো না, বাপে বাঁচলে নিজের নাম। জান্নাত জিজার হাতে থাপ্পড় মেরে বলল, নিজে বাঁচলে বাপের নাম হবে ওটা। জিজা বলল, সেটা যাই হোক, এখন যেন তালিফ অথবা রানী ফারিস্তা জানতে না পারে, তাহলে তুমিও ফাঁসবে। এই বলে ব্যাগটা দিনে বের হয়ে গেল। জান্নাত চিন্তিত চেহারায় বলল, এই মেয়ে আমাকে কোন বিপদে ফেলে আল্লাহ জানে। দৃশ্য পরিবর্তন। ঘুরে ঘুরে ভাসিলা মৃতের মতো শুয়ে আছে একটা কফিন বক্সের মতো ভিতরে। বৃদ্ধা একটা ছোট্ট পাত্রে রক্তের সাথে এক ধরনের পাতার রস মিশিয়ে কাপা কাপা হাতে ভাসিলার মুখের দিকে এগিয়ে দিল। ভাসিলা কোনো নড়াচড়া করছে না দেখে বৃদ্ধা নিজের হাতে ভাসিলার মুখ হালকা ফাঁকা করে রক্ত মিশ্রিত রসটা ঢেলে দিল মুখে। এরপর একটা লাল কাপড় দিয়ে ভাসিলাকে ঢেকে দিয়ে বৃদ্ধা উঠে কুড়িঘর থেকে বাইরে বের হলো। দেখা গেল সে গাছের ছায়া লক্ষ্য করে হাঁটছে। সূর্যের আলো যেখানে পড়েছে সেদিকে যাচ্ছে না। হঠাৎ গাছের ছায়া ভেদ করে হালকা রৌদ্র বৃদ্ধার হাতের উপর পড়তেই বৃদ্ধা চিৎকার করে উঠল। তার হাতের ওই জায়গাটা জ্বলে গিয়েছে। বৃদ্ধা তাড়াতাড়ি গাছের ছায়া নিচে গিয়ে নিজেকে আবৃত করে নিল আর আগে গজগজ করতে করতে বলল, এ কেমন অভিশাপ দিয়েছ আমাকে রাজা গারকুন? আমি সূর্যের আলোয় যেতে পারি না, এই অভিশাপ থেকে আমাকে মুক্ত হতে হবে, এর প্রতিকার আমার খুঁজে বের করতেই হবে। হঠাৎ একটা কণ্ঠ ভেসে আসলো, এর প্রতিকার আমার কাছে আছে। বৃদ্ধা রহস্যময় এক হাসিতে বলল, ডালিয়া। গাছের আড়াল থেকে অদ্ভুত সুন্দরী এক মেয়ে দৃশ্যমান হলো বৃদ্ধার সামনে। মেয়েটা সুন্দর করে হাসিতে বলল, আমার কণ্ঠ শুনে চিনে ফেললে আমাকে? বলতে হবে, বয়স হলো তোমার মস্তিষ্ক এখনো তলোয়ারের মতো ধারালো। বৃদ্ধা বলল, তুই এখানে কেন? ডালিয়া বলে, তোমাকে নির্বাসন করা হয়েছে শুনে অনেক খারাপ লেগেছে। সতে হলেও তুমি আমাকে সেদিন বাঁচিয়েছিলে। পাইথনের আঘাতে আমি ছিলাম মৃতপ্রায়, তুমি আমাকে না বাঁচালে আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। বৃদ্ধা বলল, তাহলে আমার উপকারের প্রতিদান দেওয়ার সময় এসেছে তোর। ডালিয়া একটু হেসে বলল, রাজা গারকুনের মেয়ে জিজা, তার হৃৎপিণ্ড খেতে হবে তোমাকে, তাহলে তুমি অভিশাপ থেকে মুক্তি পাবে। বৃদ্ধা চোখ লাল করে বলল, তাই যদি হয় তাহলে আমি গারকুনের মেয়ের হৃৎপিণ্ড চিবিয়ে খাবো খুব শীঘ্রই। গারকুন বুঝতে পারবে আপনজন হারানোর কষ্ট কতটুকু। ডালিয়া বলল, তুমি কি মনে করেছো গারকুনের মেয়ে ডাল ভাত? তুমি চাইলে আর সে তোমাকে তার হৃৎপিণ্ড খুলে দিয়ে দিবে? মনে রেখো বুড়ি, জিজা একজন ভ্যাম্প, সে তোমার মতো হাজার হাজার ডাইনিকে পিষে ফেলার ক্ষমতা রাখে। এদিকে জিজা স্কুলে পৌঁছে ক্লাসে ঢুকতেই থমকে দাঁড়িয়ে গেল। একদম শেষের বেঞ্চে সামরন বসে আছে। জিজা একটু হাসি দিয়ে সামরনের কাছে গিয়ে টেবিলে ব্যাগ রেখে বলল, হ্যালো এলাই, যখন বেঁচে ছিল তখন কি সময়ের আগে স্কুলে পৌঁছে বসে থাকতে? সামরন বলল, আমার তো মনেই নেই কখন স্কুলে গিয়েছিলাম কিনা।
জিজা ব্যাগ থেকে একটা বই বের করে সামরনের সামনে দিয়ে বলল, এটা পড়ো তো। সামরন বই খুলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এগুলো তো জের জবর ছাড়া আরবি লেখা, কিভাবে পড়বো? জিজা বলল, আরে বইটা উল্টো করে ধরেছো তুমি। সামরন একটু হেসে বইটা সোজা করে ধরে বলল, উপস, এটা তো বাংলা বই। এখানে লেখা আছে একটা সুন্দর বাক্য, আমি মানুষের সামনে কুকুর হয়ে বসে থাকি তাদের ভেতরের কুকুরটাকে দেখার জন্য। জিজা বলল, তার মানে তুমি স্কুলে গিয়েছিলে, এখন খুঁজতে হবে তুমি কোন স্কুলে পড়তে। আচ্ছা, তোমার কি কিছুই মনে নেই আগের কথা? সাবরুন জিজার কানের কাছে এসে বলল, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। জিজা আশেপাশে তাকিয়ে দেখলো ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা হা করে তাকিয়ে আছে। যে বিড়বিড় করে বললই, নিশ্চয়ই তারা আমাকে পাগল ভাবছে এখন। সাবরুন মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। একটা মেয়ে জিজ্ঞাসা করলো, জিজা তুমি কার সাথে কথা বলছো? জিজা বিব্রত হয়ে সামরনের দিকে তাকিয়ে বলল, এবার আমি কি উত্তর দেব? সামরন বলল, সেটাই যেটা তুমি সবসময় দাও। জিজা একটু ভেবে সামরনের দিকে তাকিয়ে সুন্দর করে হাসিতে বলল, প্রশ্ন পছন্দ না হলে আমি উত্তর দিই না, নিজের কাজ করো যাও। এর মাঝে ক্লাসে টিচার প্রবেশ করলো। সবাই দাঁড়িয়ে একসাথে বলে উঠল, গুড মর্নিং টিচার। হঠাৎ সামরনের মস্তিষ্কে বাড়ি মারলো এমন কিছুই ঝাপসা ভাবে। একটা ক্লাসরুম, বাচ্চারা দুষ্টামি করছে, ক্লাসের দেওয়ালগুলোতে বিভিন্ন গ্রাফিতে আঁকা। এর মাঝে টিচার প্রবেশ করলো। সবাই একসাথে বলে উঠল, গুড মর্নিং টিচার। সামরন মাথা চেপে ধরলো, কুকড়ে ওঠে। জিজা ফিসফিস করে বলল, কি হয়েছে সামরন, কিছু মনে পড়েছে? সামরন বলল, আমি আমার স্কুলের কিছু দৃশ্য দেখতে পেয়েছি, আমি আমার ক্লাসমেটদের দেখতে পেয়েছি। ক্লাসরুমের দেয়াল সুন্দর সুন্দর গ্রাফিতি করা। টিচারকে সবাই গুড মর্নিং জানিয়েছে। যে বলল, বাহ, দারুণ ইনফরমেশন কালেক্ট করেছো, আশা করি 20 থেকে 25 বছরের মাঝে তোমার সেই স্কুলের খোঁজ পেয়ে যাবে। সামরন ভুরকুচকে বলল, মজা করছো কেন? যে বলল, তো কি করবো, আশেপাশে তাকিয়ে দেখো এই ক্লাসরুমে সুন্দর সুন্দর গ্রাফিতি আঁকা আছে, এখানেও টিচারকে গুড মর্নিং বলা হয়, এখানেও বাচ্চারা দুষ্টামি করে, তাহলে কি তুমি এই স্কুলে পড়েছ? সামরন মুখ বাঁকিয়ে অভিমান করে চলে যেতে লাগলো। জিজা ফিসফিস চিৎকার করে বলল, এই কোথায় যাচ্ছ, দাঁড়াও। সামরন কিছু ধমক দিয়ে বলে উঠল, আমার ক্লাসে ফিসফিস করে কে কথা বলে? জিজা চুপ হয়ে গেল। টিচার তার মতো করে পড়িয়ে যাচ্ছে, কিন্তু জিজা জানালা দিয়ে উকি মেরে সামরনকে খুঁজে যাচ্ছে আর মনে মনে ভাবছে, মেয়েটার সাথে মজা করা ঠিক হয়নি, এখন কোথায় গেল, ধুর, ভাল লাগে না কিছুই। ভাবতে ভাবতে জানালার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকাতে দেখলো টিচার নাকের ডগায় চশমা দিয়ে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে। জিজা হি হি করে বলদের মতো হেসে বলল, গুড নাইট টিচার। টিচার ধমক দিয়ে বলল, তোমার মন কোথায় জিজা, পড়ায় মন দিচ্ছ না কেন? জিজা বলল, টিচার আমার ওয়াশরুমে যেতে হবে একটু, যদি অনুমতি দেন। টিচার বলল, এইভাবে তো যেতে দিব না, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর যেতে হবে। জিজা বলল, তাড়াতাড়ি প্রশ্ন করেন টিচার, চুটকি মেরে উত্তর দিয়ে দিব। টিচার বলল, আচ্ছা দেখা যাক, বলো রণসঙ্গীতের রচয়িতা কে? জিজা মাথা চুলকে একটু ভেবে বলল, ফারহানা বেগম। স্টুডেন্টরা সবাই হু হু করে হেসে দিল। টিচার ধমক দিয়ে সবাইকে থামিয়ে বলল, এটা কেমন উত্তর? রণসঙ্গীতের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম, আর ফারহানা বেগম তো আমার নাম। জিজা বলল, আমার পরীক্ষার খাতায় নাম্বার দিবেন আপনি টিচার, কাজী নজরুল আঙ্কেলকে প্রমোট করে আমার লাভ কি? আমার কাজে তো আপনিই রণসঙ্গীতের রচয়িতা। টিচার এবার হেসে দিল আর বলল, যাও তাড়াতাড়ি এসো। জিজা তাড়াতাড়ি করে ক্লাস থেকে বের হয়ে গেল। টিচার জিজার চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। জিজা বাইরে এসে সব জায়গায় সামরনকে খুঁজতে লাগলো। পুকুর পাড় থেকে শুরু করে ওয়াশরুম, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও সামরনকে পাওয়া গেল না। জিজা হতাশ কণ্ঠে ক্লাসে ফিরে যাচ্ছিল, তখনই সামরনের কণ্ঠে ভেসে এলো, এলাই। জিজার সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলো এক কুৎসিত দেখতে বৃদ্ধা সামরনকে পা ধরে উল্টো করে ঝুলিয়ে বিদঘুটে ভাবে হাসতে হাসতে নিয়ে যাচ্ছে স্কুলের পরিত্যক্ত ভবনের দিকে। এটা দেখে জিজার চোখগুলো সমুদ্রের পানির মতো নীল হয়ে জলজল করতে লাগলো। প্রচন্ড রেগে হাতের মুষ্টি বন্ধ করে ফেলল। দৃশ্য চলে এলো পরিত্যক্ত ভবনের ভেতর। বৃদ্ধা ছোট্ট সামরনের থুতনি চেপে ধরে কর্কশ গলায় বলতে লাগলো, আমার মেয়ে কফিনের ভেতর শুয়ে আছে, আর তুই দিব্যি ঘুরে বেড়াচ্ছিস এখানে। পুরোপুরি ভাবে কবে প্রবেশ করবি আমার মেয়ের মাঝে বল? সামরন কোকড়াতে কোকড়াতে বলল, তুমি আমাকে ধোকা দিয়েছো বুড়ি, আমি আর তোমার কথা শুনবো না, আমি নিজের পরিচয় নিজেই খুঁজে বের করব। বৃদ্ধা প্রচন্ড রেগে আরো জোরে সামরনের থুতনি চেপে ধরে বলল, আমার মেয়েকে তোর আত্মা সম্পূর্ণভাবে দান করে দে, আমি তোরে কথা দিলাম, তোর পরিচয় পেয়ে গেলেই তোর আত্মা আমার মেয়ের শরীর থেকে মুক্তি করে দিব। আমি ছাড়া তোকে কি সাহায্য করবে শুনি? পেছন থেকে জিজা বলল, আমি। বৃদ্ধা অবাক হয়ে পেছনে তাকে জিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাচ্ছিল্যের হাসি এসে বলল, তাহলে এই বাচ্চা মেয়ে তোকে সাহায্য করবে? কথা শেষ না হতেই এক ঝটকায় বিদ্যুৎ বেগে এসে জিজা বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পরিত্যক্ত ভবনের নড়বড়ে দেয়ালগুলো ভেঙে ছুঁড়ে ফেলে বলল, প্রথমে তো আমার এলাইকে ছেড়ে কথা বলো বুড়ি, আর দ্বিতীয়ত এই বলে আবার বিদ্যুৎ বেগে গিয়ে মুখ থুবড়ে পড়ে থাকা বৃদ্ধার বুকের ওপর হাঁটু দিয়ে চাপা দিয়ে বলল, আমাকে বাচ্চা ভেবে ধোকায় পড়ো না। বৃদ্ধা প্রচন্ড রেগে গড়গড় করতে লাগলো। তার মুখের দুই পাশ ভেদ করে লম্বা সুচালো দাঁত বের হয়ে এলো। জিজা বৃদ্ধার মুখে ঘুষ দিয়ে দাঁত দুটো ভেঙে ফেললার বলল, ও তাহলে তুমিই রক্ত চোষা ডাইনি। বৃদ্ধা ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, তুই আসলে কে? যে কিছু বলতে যাবে তার আগে বৃদ্ধা তার পুরো শরীর দিয়ে জিজাকে বুকের উপর থেকে ছিটকে ফেলে হাসতে হাসতে হাওয়ায় মিলে গেল।
যে উঠে শরীর ঝাড়াতে ঝাড়াতে বলল, বেঁচে গেল আজ, তবে পরের বার ভুল হবে না। এই বলে সেখানে দাঁড়িয়ে থাকা সামরনের হাত ধরে পরিত্যক্ত ভবনের বাইরে এসে বলল, কি ছিল এই বুড়ি, আর সে তোমাকে কি সাহায্য করার কথা বলছিল? সামরন একটু ইতস্তত বোধ করে বলল, না মানে আমি একটা ভুল করে ফেলেছি। জিজা সামরনের কাঁধে হাত দিয়ে বলল, আমাকে সবকিছু বলো, আমার কাছে কিছু গোপন করলে সেটা তোমার জন্য খারাপ হবে। এলাই রাতের দৃশ্য। বৃদ্ধা ব্যথায় কাতরাতে কাতরাতে তার কুড়ে ঘরে প্রবেশ করলো। একটা জায়গায় ক্লান্তি নিয়ে বসে কাপা কাপা গলায় ডাক দিল, ভাসিলা। বাতাসের বেগে হাজির হলো ভাসিলার, বলল, মা তোমার কি হয়েছে? এই অবস্থা কি করলো বলো আমাকে। বৃদ্ধা বলল, আমার তাজা রক্ত লাগবে, আমি দুর্বল হয়ে যাচ্ছি ভাসিলা, আমাকে তাজা রক্ত এনে দে। ভাসিলা পাশেই লোহার কাছা থেকে একটা বন্য খরগোশ এনে বৃদ্ধাকে দিল। দেখা গেল খাঁচার ভিতর আরো অনেক ধরনের পাখালি আর ছোট ছোট পশু আটকে রাখা হয়েছে। বৃদ্ধা এক টানে ভাসিলার হাত থেকে খরগোশটা নিয়ে নিজের সুজলো দাঁত বের করে তার ঘাড়ে বসিয়ে চুকচুক করে রক্ত চুষে খেতে লাগলো। ভাসিলা অবাক হয়ে তাকিয়ে আছে। রক্ত খাওয়া শেষে খরগোশের মৃতদেহটা ছুঁড়ে ফেলে দিয়ে টান হয়ে শুয়ে পড়ল চোখ বন্ধ করে। ভাসিলা বলল, কার মুখোমুখি হয়েছিল মা? বৃদ্ধা চোখ বন্ধ করেই বিড়বিড় করে বলল, জানি না। ভাসিলার কথা না বাড়িয়ে বলল, তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য মানুষের রক্তের খোরাক জোগাড় করে আনছি। এই মুহূর্তে তোমার শরীর মানুষের রক্ত চায়। দৃশ্য পরিবর্তন। সামরন সেই সবুজে ঘেরা মাঠে রং বেরঙের উড়ন্ত প্রজাপতির সাথে লাফিয়ে লাফিয়ে খেলা করছে আর খিলখিল করে হাসছে। হঠাৎ দেখা মিলল সেই রাজকীয় পোশাক পরিহিত মেয়েটার। সে হাঁটতে হাঁটতে এদিকে এগিয়ে আসছে। সামরন তাকে দেখতে পেয়ে খুশি হয়ে দৌড়ে এগিয়ে গেল। মেয়েটা দুই হাত প্রসারিত করে সামরনকে বুকে টেনে নিল হাঁটু গেড়ে বসে। তারপর মিষ্টি কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেমন আছো মাই লিটল অ্যাঞ্জেল? সামরন হাসিতে বলল, আমি অনেক ভালো আছি আজ। মেয়েটা সামরনের হাত ধরে হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা গাছের নিচে গিয়ে থামলো। গাছটার পাতাগুলো চকচকে স্বর্ণালী রঙের। মেয়েটা আসন পেতে বসে সামরনকে সামনে বসতে বলল। সামরন তার সামনে বসে বলল, তুমি কি জানো আমি কে? আমি এখানে কিভাবে পৌঁছালাম? মেয়েটা হালকা হাসিতে বলল, আমি নিজেই কয়েক বছর ধরে এখানে আটকা পড়ে আছি। আমি জানি না আমি এখানে কিভাবে এসেছি, তবে আমার সবকিছু মনে আছে। আমি কোথায় ছিলাম, কিভাবে মৃত্যু হলো সব জানি। সামরন বলল, আমার তো নাম ছাড়া কিছুই মনে নেই। তোমার নাম কি? মেয়েটা সুন্দর করে হাসিতে বলল, আমার নাম তাইবা। শুনশান রাস্তায় একটা সাদা রঙের গাড়ি হাওয়াই ব্রেকে ছুটে চলেছে। দেখা গেল তার পেছনে আরো দুইটা গাড়ি তাকে তাড়া করছে। গাড়ির ভেতরে কালো টি শার্ট পরিহিত একটা সুদর্শন ছেলে, যার বাহুতে চিতাবাঘে ট্যাটু আঁকা, গলায় লকেট আর হাতে ব্রেসলেট, কোচা কোচা দাঁড়িয়ে স্টাইলিশ চুলের কাটিং। ছেলেটার চোখে মুখে ভয় আর আতঙ্ক। বারবার সাইড লুকিং গ্লাসে পেছনে দেখছে। পেছনে দুইটা গাড়ি তাকে তাড়া করছে। ছেলেটার কোমরে থাকা পিস্তলটা হাতে নিয়ে লোড করে নিল। এরপর গাড়ি অটো ড্রাইভে রেখে সাইড করে পেছনের গাড়ির উপর গুলি চালালো কয়েকটা। পেছন থেকেও গুলি চালালো। ছেলেটা কোনোরকম নিজেকে বাঁচিয়ে আবার গাড়ির স্ট্যান্ডিংয়ে হাত দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। আমরা দেখতে পাই রাস্তার এপার থেকে ওপারে একটা লোহার তার দিয়ে টানা দেওয়া হয়েছে। ছেলেটার চোখে সেটা পড়ল না, সে ফুল স্পিডে গাড়ি টানছিল। এমন সময় রাস্তায় টানা দিয়ে রাখা তারের সাথে তার গাড়ি মুখোমুখি হয়ে উল্টে গেল। কয়েকটা পাল্টি খেতে খেতে গাড়িটা অনেক দূরে গিয়ে পড়ল। গাড়ি ভেঙে চুরমার হয়ে ধোঁয়া বের হতে লাগলো। পেছনে থাকা গাড়ি থেকে 4-5 জন নেমে আসে, রক্তাক্ত ছেলেটাকে গাড়ি থেকে টেনে বের করে আনলো। ছেলেটা ঝাপসা চোখে দেখছে তাকে পা ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ছেলেটাকে হাঁটু গেড়ে বসিয়ে 2 হাত ধরে রাখা হলো। তখনই আরো একটা গাড়ি এসে থামলো সেখানে। গাড়ি হেডলাইটের আলো সোজা ছেলেটার চোখে এসে পড়ল। আহত ছেলেটার চোখ নিবু নিবু করে ব্যথায় কাতরাচ্ছে, মুখ থেকে রক্ত বের হচ্ছে, গাল বেয়ে মাথা থেকে রক্তের স্রোত দিয়েছে। গাড়ি থেকে মাফিয়া টাইপ ভুড়িওয়ালা একজন লোক নামলো সিগারেট টানতে টানতে। তার অন্য হাতে পিস্তল। লোকটা এসে ছেলেটার বুকে লাথি দিয়ে তাকে ফেলে দিল। ছেলেটাকে আবার ধরে উঠিয়ে বসানো হলো। মাফিয়া লোকটা একটু নিচু হয়ে ছেলেটার মুখের কাছে এসে বলল, অনেক ভাগিয়েছিস, তোর পথ এখানেই শেষ হলো। এই বলে জ্বলন্ত সিগারেটটা ছেলেটার গালে লাগিয়ে দিল। ছেলেটা যন্ত্রণায় চিৎকার করে বলল, আমাকে যেতে দাও। মাফিয়া লোকটা হাসতে হাসতে ছেলেটার মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, যেতে তো দিবই, তবে উপরে। এই বলে যখনই ট্রিগার চাপতে যাবে পেছন থেকে একটা শব্দ এলো। মনে হচ্ছে কেউ কিছু একটা চিবিয়ে খাচ্ছে। মাফিয়া লোকটা সহ সবাই পেছনে তাকে দেখলো গাড়ির সামনে ডিক্কির উপরে পা ঝুলে একটা লাল ড্রেস পরা মেয়ে বসে আছে, আর তার হাতে একটা কাঁচা মাংসের খণ্ড। আহত ছেলেটা ঝাপসা চোখে ভালো করে মেয়েটার চেহারা দেখতে পারেনি। এটা দেখে মাফিয়া লোকটা ছেলেটাকে মাথায় আঘাত করে ফেলে দিল। ছেলেটা জ্ঞান হারিয়ে পড়ে গেল নিচে। এরপর কর্কশ গলায় মেয়েটাকে বলল, এই মেয়ে, কে তুই? মেয়েটা মাংসের খণ্ডে কামড় দিয়ে চিবুতে চিবুতে বলল, আমি ভাসিলা। আমার কয়েকজন জীবিত মানুষ লাগবে, তোমাদের মাঝে কে কে আসতে চাও? মাফিয়া লোকটা ভাসিলার দিকে পিস্তল তাক করে বলল, ধান্দা করার নতুন কৌশল নাকি? শুধু একবার বলবো, চলে যায় এখান থেকে। আর এখানে যা দেখেছিস তা কাউকে বলবি না। যদি কেউ জানে তাহলে পরের বার আর জীবিত ছাড়বো না। ভাসিলা মাংসের খণ্ডটা ফেলে দিয়ে এক লাফ গাড়ির উপর থেকে নেমে বলল, পরের বার তোমার জীবিত থাকবে এই গ্যারান্টি কে দিল? এবার মাফিয়া লোকটা প্রচন্ড রেগে ভাসিলাকে টার্গেট করে ট্রিগার চেপে দিল। মাফিয়া লোকটা চেলাপেলারা হা করে তাকিয়ে আছে।
মাফিয়া লোকটা হাত কাঁপছে আর চোখ বড় করে অবাক হয়ে তাকিয়ে আছে ভাসিলার দিকে। দেখা গেল ভাসিলা পিস্তলের বুলেটটা হাত দিয়ে ধরে ফেলেছে আর মুখে পৈশাচিক এক হাসি। মাফিয়া লোকটা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কি আসলে কি জিনিস? ভাসিলা বুলেটটা ফেলেতে বলল, এমনিতে তো আমি ভাসিলা, তবে আজ তোমাদের জন্য আমি মৃত্যু। এই বলে মুখের দুই পাশ দিয়ে দুটো সুচালো দাঁত বের করলো ভাসিলা। মাফিয়া লোকটা সহ তার চেলাপেলারা ওই আহত ছেলেটাকে ছেড়ে দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে লাগলো ভাসিলাকে লক্ষ্য করে। ভাসিলা বিদ্যুৎ বেগে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে। চোখের পলকে একজনকে মেরে ছুঁড়ে পিস্তল ফাঁসিয়ে দিল। মাফিয়া লোকটার পিস্তলের বুলেট শেষ হয়ে গেল। সে পিস্তল ফেলে তাড়াতাড়ি করে গাড়ির দিকে দৌড়ে গেল। ততক্ষণে চেলাপেলারা সব রাস্তায় পড়ে আছে চিটপাটাং হয়ে। মাফিয়া লোকটা যখনই গাড়ির দরজা খুলতে যাবে এক ঝটকায় ভাসিলা তার সামনে এসে পৈশাচিক হাসিতে বলল, থ্যাংক ইউ আমাকে রক্তদান করার জন্য। মাফিয়া লোকটা কাঁপতে কাঁপতে বলল, আমাকে যেতে দাও, দয়া করে আমাকে মেরো না। ভাসিলা তার মাথাটা ধরে খপ করে ঘাড়ে কামড় বসিয়ে দিল। লোকটা তার জীবনের শেষ চিৎকার করে উঠল। আকাশে বাতাসে তার চিৎকার শোনা গেল। এক পর্যায়ে সব শান্ত হয়ে গেল। ভাসিলা রক্তাক্ত মুখে হিংস্র নেকড়ের মতো উপরের দিকে তাকিয়ে গর্জন করে উঠল। এরপর চালাপালাদের আহত দেহগুলো গাড়িতে উঠে বলল, এগুলো আমার বৃদ্ধা মায়ের জন্য। এ বলে গাড়িতে উঠাতেই যাবে তখনই চোখ গেল ওই ছেলেটার দিকে। সে রাস্তায় পড়ে আছে এখনো রক্তাক্ত অবস্থায়। ভাসিলা গাড়িতে না উঠে ছেলেটার দিকে এগিয়ে গেল। সামনে গিয়ে বসে ছেলেটার শ্বাস পরীক্ষা করে দেখলো এখনো বেঁচে আছে। মনে মনে ভাবলো এটাকেও নিয়ে যায় ওদের সাথে, বেঁচে যেহেতু আছে, শরীরে রক্ত আছে। পরক্ষণে কিছু একটা ভেবে ছেলেটার মুখের দিকে এক অদ্ভুত চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার চেহারায় হাত বুলিয়ে দিল। এরপর ছেলেটার চেহারা থেকে রক্তগুলো মুছে নিজের মুখে থেকে লালা এনে ছেলেটার ক্ষতস্থানগুলোতে লাগিয়ে দিল। ছেলেটা হালকা নড়ে উঠে কুকড়ে উঠল। ভাসিলা এক ঝটকে গাড়িতে এসে বসে মাফিয়া লোকটার চেলাপেলাদের নিয়ে চলে গেল। এই ছেলেটা রাস্তায় পড়ে রইল। পাশেই তার অ্যাক্সিডেন্টে ভেঙে চুরমার হওয়া গাড়িটা পড়ে আছে। দৃশ্য পরিবর্তন। তাইবা সামরুনের হাত ধরে মিষ্টি করে হেসে বলল, আমি তোমাকে প্রশ্ন করব, যা মনে আছে তাই বলার চেষ্টা করবে। দেখা যাক সবকিছু ভুলে গিয়েছো নাকি কিছু মনে আছে। সামরুন মাথা নেড়ে সম্মতি জানালো। তাইবা বলল, তোমার নাম কি? সামরুন বলল, 9টা বাজে। তাইবা ভ্রুকুচকে বলল, তোমাদের স্কুল কয়টা বাজে শুরু হয়? সামরুন বলল, আমার নাম সামরুন। তাইবা বলল, তোমার প্রিয় খাবার কি ছিল? সামরুন বলল, লাল রং। তাইবা বলল, তোমার প্রিয় রং কি ছিল? সামরুন বলল, বিরিয়ানি। তাইবা হাসতে হাসতে বলল, তোমার উত্তরগুলো এতটাই সঠিক ছিল যে আমার কাছে আমার সব প্রশ্নই ভুল মনে হচ্ছে এখন। সামরুন ফিক করে হেসে তাইবার গালে স্পর্শ করে বলল, বেঁচে থাকতে সুন্দর হওয়ার জন্য কোন সোনা ব্যবহার করতে? তুমি দেখতে একদম ঘোড়ায় চড়া রাজকুমারের জন্য অপেক্ষা করতে থাকা রাজকুমারীর মতো। আচ্ছা, তুমি কি সত্যি কোনো রাজকুমারী ছিলে? তাইবা সামরুনের হাত ধরে সুন্দর করে হেসে বলল, বলতে পারো তেমনই কিছু হবে। তবে আমি কোনো সোনা ব্যবহার করতাম না, বুঝছো? আমি কিন্তু তোমার মতো মানুষ নই। আমি মারিজিন গোষ্ঠীর একজন অঘোষিত রাজকুমারী ছিলাম। সামরুনের চোখ বড় করে বলল, তার মানে তুমি জিজার রাজ্য থেকে? তাইবা অবাক হয়ে বলল, তুমি জিজাকে চিনো? সামরুন বলল, চিনব না কেন? আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পৃথিবীতে থাকি। যখনই সন্ধ্যা হয় জানি না কিভাবে যেন এখানে পৌঁছে যাই। আর পৃথিবীতে আমার একমাত্র এলাই মানে বন্ধু হলো জিজা। সে আমার পরিচয় খুঁজতে সাহায্য করছে। তাই একটু চিন্তিত চেহারা বলল, তার মানে পৃথিবীতে তুমি শুধু দিনের বেলাতে যেতে পারো, রাতের বেলা তোমার জন্য অন্য কেউ হয়ে যেতে হয় পৃথিবীতে? সে কে? সামরুন একটু আমতামতা করে বলল, সে ভাসিলা। তাই এবার আরো বেশি অবাক হয়ে সামরুনের হাত ধরে বলল, ভাসিলা মানে ঘোল রাজ্যের সেই কুখ্যাত ডাইনি মেয়ে? সামরুন মাথা চুলকে বলল, এত কিছু জানি না আমি, তবে হ্যাঁ, ভাসিলা এক কুৎসিত ভয়ানক দেখতে এক বুড়ির মেয়ে। তাইবা বলল, সে তোমাকে কোথায় পেল? কি চুক্তি করেছো তার সাথে? ভাসিলার মাঝে তোমার আত্মা কিভাবে প্রবেশ করলো? দৃশ্য পরিবর্তন। জিজা সোফায় টান হয়ে শুয়ে টিভি দেখছিল। জানাতার রুম থেকে বেরিয়ে এসে বলল, টিভি সাউন্ড কমিয়ে দেখা যায় না জিজা? আমি তো ঘুমাচ্ছিলাম। জিজা আর চোখে জানাতের দিকে তাকিয়ে বলল, খোঁজ নিয়ে দেখো, এখনো হাঁস মুরগিও ঘুমায়নি আর তুমি ঘুম এসে পড়েছ। এই জন্যই পাইথন তোমাকে পাত্তা দেয় না। জানাত রেগে গিয়ে বলল, বান্দর, ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে, রাত 2টা বেজে গিয়েছে। এতক্ষণে হাঁস মুরগি ডিম তৈরি করার প্রক্রিয়া সম্পন্ন করে নাক ডেকে ঘুমাচ্ছে। জিজা হাই তুলতে তুলতে বলল, রাত 2টা তোমাদের মতো গরিবের কাছে গভীর রাত, কিন্তু আমাদের মতো বড়লোকের কাছে সন্ধ্যা মাত্র। জানাত হনহন করে হেঁটে গিয়ে জিজার পায়ের কাছে বসে বলল, কে বড়লোক? যে চোখ দিয়ে নিজেকে ইশারার দিকে করলো। জানাত বলল, যেই ঘরে সিঙ্গারা ভাঙিয়ে ভেতর থেকে আলু বের করে সেই দিয়ে আবার তরকারি রান্না করে সে নাকি বড়লোক। নিজে হাসবো নাকি মানুষ ভাড়া করে হাসার জন্য আনবো? জিজা টিভি রিমোট দিয়ে জানাতের হাতে বাড়িতে বলল, সিঙ্গারা বানানোর সময় আলু লাগে, বানানো হয়ে গেলে আলুর কাজ কি? শুধু শুধু আলু অপচয় করে লাভ আছে কোনো? তাই সেই আলু দিয়েই তরকারি রান্না করি। বড়লোক হতে পারি, তবে অপচয়কারী নয়। আমি তো এত বড় লোক না যে সামান্য কাশি হলেও আইসিইউতে ভর্তি হই। ছোটখাটো চিকিৎসা আমি এমনি নেই না। জানাত বলল, তোর চাপার উপর দিয়ে ট্রেন গেলেও কিচ্ছু হবে না রে মা, এখন দয়া করে টিভি সাউন্ড কমিয়ে দে, আমি একটু ঘুমাই। জিজা ঠাস করে রিমোট আছাড় দিয়ে ভেঙে ফেলার বলল, সাউন্ড তো কমবে না, চাইলে আমি তোমার কান কেটে দিতে পারি যাতে টিভির সাউন্ড তোমার কানে না যায়। জানাত উপরে তাকিয়ে 2 হাত তুলে বলল, এই কোন বিপদে ফেললে আল্লাহ, এবার তোর বাবা আসুক, দেখিস তোকে যদি মাইন্ড না খাওয়ায় তাহলে আমার নাম বদলে রাখবি। জিজা বলল, ধুর,
বদলে আবার কেন রাখবো, কুলসুম রেখো, তোমার সাথে এই নামটা খুব মানাবে। জান্নাত ধমক দিয়ে উঠে হনহনিয়ে চলে গেল নিজের রুমে। জিজা মুচকে এসে বলল, তোমাকে জ্বালাতে আমার এত ভালো লাগে, ঢালো আগুন, আরো ঢালো। হঠাৎ জানালার কাছ থেকে কিছু একটা শব্দ আসতে লাগলো, মনে হচ্ছে কেউ পাথর দিয়ে জানালার কাছে স্ক্র্যাচ দিয়েছে। জিজা লাফ দিয়ে উঠে বসে পড়লো। এরপর সোফা থেকে নেমে লাইট জ্বালিয়ে জানালার দিকে এগিয়ে গেল। ততক্ষণে শব্দটা থেমে গিয়েছে। জিজা দেখতে পেল জানালার পর্দার ওপাশে লম্বা একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। সে হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা করছিল। জিজা দূর থেকে জিজ্ঞাসা করলো, কে ওখানে, ওখানে কে? কিন্তু কোনো রেসপন্স এলো না ওদিক থেকে। জিজা এবার একটু রেগে হনহন করে গিয়ে এক টানে জানালার পর্দাটা সরিয়ে ফেললো। অবাক হয়ে দেখলো এখানে তো কেউ নেই, তাহলে ওটা কি ছিল? হঠাৎ জিজার সামনে একটা বাতাস বয়ে গেল। জিজার চুলগুলো উঠতে লাগলো, মনে হলো কেউ বুঝি খুব দ্রুত বেগে সামনে দিয়ে চলে গেল। জিজা নিজের গালে হালকা ব্যথা অনুভব করতে লাগলো। হাত দিয়ে গালে স্পর্শ করে আঙ্গুলের মাথার দিকে তাকিয়ে দেখলো নীল রঙের তরল লেগে আছে। এটা জিজার রক্ত, তার মানে কেউ বাতাসের বেগে এসে জিজার গাল কেটে দিয়েছে। জিজার রক্তটা আঙুলে ডলতে ডলতে মুচকে এসে বলল, তাহলে আমার সাথে হাইড অ্যান্ড সিক। এদিকে ভাসিলা গাড়িতে করে ওই মানুষগুলোকে নিয়ে এসে কুড়িঘরের সামনে থামলো। গাড়ির শব্দ পেয়ে ভেতর থেকে বৃদ্ধা আতঙ্ক ভরা গলায় বলল, কে কে এসেছে এত রাতে? ভাসিলা গাড়ি থেকে নেমে একটা আদমরা লোককে এক হাতে টানতে টানতে নিয়ে ঘরে প্রবেশ করে লোকটাকে বৃদ্ধার দিকে ছুঁড়ে মেরে বলল, আমি এসেছি। বৃদ্ধা বলল, কি করেছিস তুই? এটা কে? ভাসিলা বলল, এটা তোমার রাতের খোরাক। গাড়িতে আরো 4 জন আছে, তাদেরকে খাঁচায় বন্দি করে রাখবো, সময় মতো নিজের খোরাক পূরণ করে নিও। বৃদ্ধা রেগে বলল, তোকে না বলেছে সব না করতে? তুই এখনো প্রস্তুত না? সামরন তোকে শুধু রাতের জন্য আত্মাদান করেছে, দিনের বেলা তুই মৃত। আগে পুরোপুরিভাবে সামরনের আত্মা নিজের মধ্যে আয়ত্ত করে নে, তারপর যা খুশি তা করিস। ভাসিলা রেগে গিয়ে এক ঝটকায় বৃদ্ধার চোখের কাছে চলে আসলো। বৃদ্ধা ভয় পেছনে পড়ে গেল। ভাসিলা বলল, আমি জানি আমার কি করতে হবে। তোমার ভুলের জন্য আমি আজ অর্ধমৃত হয়ে এই নরকখ্যাত পৃথিবীতে এসে পড়ে আছি। আমাকে শেখাতে এসো না। বৃদ্ধা ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি তোর মা, আমি জানি তোর জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এই পৃথিবীর মানুষদের তুই চিনিস না, এরা আমাদের চেয়েও বেশি ভয়ানক হয়। বুকে টেনে নিয়ে রুহু বের করে নিয়ে যাবে, তুই টেরও পাবি না। ভাসিলা আর কোনো কথা না বলে সোজা হন হন করে বের হয়ে গেল ঘর থেকে। বৃদ্ধা পেছন থেকে ডাকতে লাগলো, ভাসিলা, একটু পর সকাল হয়ে যাবে, ফিরে আয়, এখন বাইরে যাস না। কিন্তু ভাসিলা কোনো কথা না শুনে গাড়ি থেকে বাকি আধমরা দেহগুলো নামিয়ে খাঁচায় রেখে গাড়িতে উঠে ফুল স্পিডে টান দিল। পরের দিন সকালে স্কুটি করে জান্নাতের সাথে স্কুলে পৌঁছেছে জিজা। ক্লাসমেটরা জিজাকে দেখে হাই জানাচ্ছে। জান্নাত বলল, বা 2 দিনই সবাইকে আপন করে নিয়েছিস? জিজা বলল, এটা আমার স্পেশাল পাওয়ার, মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নেই, সবার সাথে মিশে যাই খুব সহজে। জান্নাত বলল, তোর বয়স এটা ঠিক আছে, কারণ তোর দুষ্টামি খরচ, কিন্তু বেইমানি না। যখন বড় হইবি তখন এই অভ্যাসটা বদলে ফেলিস, তুই খুব সহজে মানুষকে আপন করে নিবি, মানুষ থেকে সস্তা ভাবা শুরু করবে। পরিশ্রমবিহীন হীরাও মানুষের কাছে ইটের টুকরো। জিজা মাথা নুয়ে বলল, মনে থাকবে তোমার কথা, আমি যাই এবার, সাবধানে ফিরে যাও বাসায়, আর বিকালে টাইম মতো আসবে কিন্তু। জান্নাত জিজার কপালে চুমু দিয়ে স্কুটি স্টার্ট করে বাইক বলে চলে যেতে লাগলো। জিজা স্কুলে প্রবেশ করতে লাগলো স্লো মোশনে। যখনই জিজা স্কুলের গেটে পা রাখলো, হঠাৎ পেছন থেকে বিকট একটা শব্দ এলো। জিজা আতকে উঠে পেছনে তাকিয়ে চোখ বড় করে কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে উঠল, জান্নাত আন্টি। দেখা গেল বাসের ধাক্কায় জান্নাত স্কুটি সহ হাওয়ায় ভেসে উড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে হাসপাতালের সামনে একটা অ্যাম্বুলেন্স এসে থামলো। দূরে 2জন ওয়ার্ড বয় বের হয়ে আসলো। অ্যাম্বুলেন্সের ব্যাকডোর খুলে অক্সিজেন মাস্ক পরানো জান্নাতের রক্তাক্ত দেহটা নামানো হলো। ফ্লোর টেবিলে করে জান্নাতকে দ্রুত অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জিজা জান্নাতের হাত তখনও শক্ত করে ধরে আছে। নীলচে চোখগুলো আজ অশ্রু সিক্ত জিজার। অপারেশন থিয়েটারের সামনে জিজাকে থামিয়ে দেওয়া হলো। জিজা জোর করতে লাগলো, আমি ভেতরে যাব, প্লিজ আমাকে অনুমতি দেন। আন্টিকে একা ছাড়বো না। ডাক্তার সহ নার্স জিজাকে অনেক বুঝিয়ে শুনে বাইরে রেখে জান্নাতকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। জিজা ভাঙা ভাঙা পায়ে হেঁটে গিয়ে চেয়ারে বসে পড়ল। স্কুলের ইউনিফর্মটা রক্তে ভিজে আছে। জিজা 2 হাত দিয়ে চেহারা চেপে ধরে ভাবতে লাগলো, স্কুলের সামনে তো স্পিড ব্রেকার আছে 2টা, ওই জায়গায় সব গাড়ি বা বাস লিমিটেড স্পিডে চলাচল করে, তাহলে ওই বাসের স্পিড এত বেশি ছিল কেন? হঠাৎ জিজার কাঁধে কেউ হাত রাখলো। জিজা চমকুটে পাশে তাকিয়ে দেখলো সামরন বসে আছে। জিজা কিছু না বলে কাঁধে হাত রাখা সামরনের হাতটা চেপে ধরে চোখের পানি ছেড়ে দিলেন। সামরন জিজার চোখের পানি মুছে দিয়ে বলল, যখন এটা হয়েছে আমি সেখানে ছিলাম। বাস ড্রাইভার জান্নাত আন্টিকে উড়িয়ে দিয়ে জানলা দিয়ে একবার পেছনে তাকিয়েছিল, তার মুখে রহস্যময় হাসি দেখতে পেয়েছি। এটা শুনে জিজার অশ্রুসিক্ত চোখগুলো নীল হয়ে গেল। রাগে গজগজ করতে করতে বলল, আমি যা ভাবছিলাম এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ইচ্ছে করেই কেউ জান্নাত আন্টিকে টার্গেট করেছে। ওই বাস ড্রাইভারকে খুঁজে বের করতে হবে। সামরন বলল, তোমার কি মনে হয় এতক্ষণ আমি লুডো খেলে এসেছি? আমি সেখান থেকে ওই বাসের পিছু নিয়েছি, আমি জানি তাকে কোথায় পাওয়া যাবে। জিজা বসা থেকে উঠে বলল, তাহলে যাওয়া যাক। এর মাঝে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলো হাতের গ্লাভস খুলতে খুলতে। জিজা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল, আমার আন্টি কেমন আছে? ডাক্তার জিজার গালে হাত দিয়ে বলল, শান্ত হও মা অ্যাঞ্জেল,
তোমার আন্টির মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। 24 ঘন্টার মাঝে জ্ঞান না ফিরলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে। জিজা বলল, আঙ্কেল, আমি কি এখন আন্টিকে এক পলক দেখতে পারি? ডাক্তার বলল, নো মাই চাইল্ড, তাকে আইসিইউতে রাখা হয়েছে 24 ঘন্টার অবজারভেশনে। তোমার গার্ডিয়ান কোথায়? কাউকে খবর দাওনি? তোমার আন্টির আপনজনরা কোথায়? জিজা একটু চিন্তিত হয়ে বলল, আন্টির আপনজন বলতে এখন শুধু আমি আছি, আর একজন আছে, সে যদি এই খবর পায় তাহলে তার ক্রোধের সবকিছু পুরো ছাই হয়ে যাবে। দৃশ্য পরিবর্তন। মেঘাচ্ছন্ন আকাশ ভেদ করে পাহাড় পর্বত পার হয়ে কালো পানির সমুদ্রে ডলফিনের নাচ দেখে সবুজে ঘেরা বিশাল বিশাল গাছের জঙ্গলের উপর দিয়ে হলুদ রঙের পাখিরা সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছে। মাঠে অনেক অদ্ভুত দেখতে বাচ্চারা খেলা করছে, উড়ের মতো সুন্দরী মেয়েরা পাহাড়ের ঝর্ণায় কৌশল করছে। সবশেষে দেখা মিলল সাদা রঙের এক বিশাল রাজপ্রাসাদের, যার প্রধান ফটকে স্বর্ণালী অক্ষরে খোদাই করে লেখা ঘুল সাম্রাজ্য। রাজপ্রাসাদের দাসীরা পানপত্র হাতে খিলখিল করে হাসতে হাসতে হেঁটে যাচ্ছে। বুজুর্গ জিনরা বসে বসে গল্প করছে। সৈনিকরা তরবারি হাতে লড়াইয়ের ট্রেনিং নিচ্ছে। একজন লম্বা চড়া সুঠাম দেহের যুবক তাদের শিখিয়ে দিচ্ছে কিভাবে তরবারি চালাতে হয়। পাশ থেকে অন্য একজন সেনাপতির মতো পোশাক পরা যুবক ওই যুবককে ডাক দিয়ে বলল, পাইথন, অনেক তো নতুন তো শেখাচ্ছ, পারলে আমার সাথে তোমার তরবারির ধার দেখাও। সব সৈন্যরা দুই পাশে সরে গিয়ে মাঠ ফাঁকা করে দিল। পাইথন তরবারি কাঁধে নিয়ে হাসতে হাসতে বলল, ঠিক আছে, তাহলে আসো এডিসন, আমি খুব খুশি হব তোমার তরবারি নিচে ফেলতে পারলে। এডিসন তার তরবারির খাপ মুক্ত করে ময়দানে নেমে এল আর বলল, তোমার খুশি আমার সহ্য হয় না পাইথন। আশপাশ থেকে কেউ পাইথনের নামে স্লোগান দিতে লাগলো, আবার কেউ এডিসনের নামে। শুরু হলো দুজনের মাঝে তরবারির যুদ্ধ। দুজনের সামনে সামনে লড়াই করতে লাগলো। তরবারির আঘাতে আগুনের ফুলকি ছড়াতে লাগলো। এডিসন তার পুরো শক্তি দিয়ে পাইথনের গলা বরাবর আঘাত করলো। পাইথন খুব সহজেই নিজের তরবারি দিয়ে এডিসনের তরবারি ঠিকিয়ে দিল। দুজনের চোখ দিয়ে শক্তি খাটাতে লাগলো। এডিসনের চোখ লাল মুখ করে বলল, হার মেনে নাও পাইথন, তুমি আমার সাথে জিততে পারবে না। পাইথন একটু হেসে বলল, তুমি তো দেখি হারার আগে হার মেনে নিচ্ছ এডিসন, আর তোমার চোখ মুখ এমন লাল হয়ে গেল কেন? ডিম পারবে নাকি? এই বলে এক চিৎকার এডিসনের তরবারি দুই খণ্ড করে ফেলে নিজের তরবারির আঘাতে এডিসন ছিটকে দূরে গিয়ে পড়ল। পাইথনের নামে স্লোগানের পুরো ময়দান মুখরিত হলো। এডিসন রাগে মাটিতে থাপড়াতে লাগলো। পাইথন নিজের তরবারি এক কোপে মাটিতে গেঁথে এডিসনের দিকে এগিয়ে হাত বাড়িয়ে দিল। মন ছোট করো না এডিসন, তুমি ভালো লড়াই করেছো। এডিসন শান্ত হয়ে পাইথনের হাতে হাত রেখে উঠে দাঁড়িয়ে হাসিতে বলল, আমি একদিন তোমাকে ছাড়ে যাব পাইথন। পাইথন এডিসনের বুক চাপড়ে বলল, আমিও সেটা আশা করি ভাই। এর মাঝে একজন এসে বলল, সেনাপ্রধান পাইথন, রাজা গার্কুন আপনাকে দেখতে চাই। রাজপ্রাসাদের ভেতরের দৃশ্য। বিশাল আকৃতির এক সিংহাসনে রাজা গার্কুন বসে আছে। দুই পাশে দুইজন দাসী বড় বড় পাখা হাতে বসে আছে। ফটকের প্রহরী এসে মাথা নুইয়ে কুর্নিশ করে বলল, মহামান্য রাজা, সেনাপ্রধান পাইথন এসেছে, আপনার দেখা পেতে চাই। রাজা গার্কুন গম্ভীর গলায় বলল, তাকে অপেক্ষা করিও না, আসতে দাও। প্রহরী যথাজ্ঞা বলে চলে গেল। পাইথন দ্রুত হেঁটে এসে মাথা নুইয়ে কুর্নিশ করে বুকে হাত দিয়ে বলল, মহামান্য রাজা। রাজা গার্কুন সিংহাসন থেকে উঠে এক পা দুই পা এগিয়ে করে এসে পাইথনের সামনে দাঁড়িয়ে বলল, পাইথন, তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে পৃথিবীতে যেতে হবে। পাইথন বলল, আপনার আদেশ আমার ওপর রাজা গার্কুন। রাজা গার্কুন সুন্দর করে হাসিতে বলল, সাথে আমার তরফ থেকে আমার ভ্যাম্প জিজার জন্য একটা তহফা নিয়ে যাবে। পাইথন রাজদরবার থেকে বের হয়ে এলো। নিজের কক্ষের দিকে যেতে যেতে ভাবতে লাগলো, অনেকদিন পর জান্নাতের সাথে দেখা হবে। আমাকে দেখলে কত খুশি হবে সে। এই জন্য সৈন্য তাড়াহুড়া করে পাইথনের কাছে এসে হাঁপাতে লাগলো। পাইথন চিন্তিত চেহারে জিজ্ঞাসা করলো, আশা করি খারাপ কোনো খবর নিয়ে আসেনি সৈনিক, কি হয়েছে? সৈনিক বলল, সেনাপ্রধান পাইথন, পৃথিবী থেকে খবর এসেছে, জান্নাত। পাইথন রাগান্বিত হয়ে সৈনিকের কলার ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে জান্নাতের? দৃশ্য পরিবর্তন। জিজাস সামারুন হাসপাতাল থেকে বের হচ্ছে। দেখা গেল অন্য আরেকটি অ্যাম্বুলেন্স এসে থামলো হাসপাতালের সামনে। ব্যাগডোর খুলে একটা আহত ছেলেকে নামানো হলো। তার বাহুতে চিতা বাঘের ট্যাটু দেখে আমরা বুঝতে পারি এটা কাল রাতের সেই ছেলেটা। জিজা চোখেও পড়লো ছেলেটার বাহুতে ট্যাটুটা। পাশ কাটে জিজা আর সামারুন চলে গেল। একটা জনমানব শূন্য ফাঁকা স্থানে গিয়ে জিজা আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। সামারুন বলল, তুমি কি করতে যাচ্ছ? জিজা বলল, তুমি দেখে এসেছো সেই বাস কোথায় গিয়ে থেমেছে? আমাকে পথ দেখিয়ে নিয়ে যাও সেখানে। সামারুন বলল, আমি একা যেতে পারি মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু তোমাকে নিয়ে যেতে পারবো না। জিজা বলল, আমি কিন্তু পারবো, আমার স্পিড সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। হাত ধরো আমার এবং আমাকে পথ দেখাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। সামারুন জিজার হাত ধরল। জিজা বলল, আর ইউ রেডি? সামারুন মাথা নেড়ে বলল, অলওয়েজ। শুধু শো করে একটা বাতাসের শব্দ হলো। হাওয়ার বেগে জিজা চোখের পলকে নাই হয়ে গেল। রাস্তার পাশে এক লোক বাসে পত্রিকা পড়ছিল। তার সামনেতে জিজা বিদ্যুৎ বেগে চলে গেল। লোকটার হাত থেকে পত্রিকাটা উড়ে গেল বাতাসে। হা করে তাকিয়ে বলল, এটা কি হলো?
আরেক লোক চায়ের দোকানে বসে চায়ে ফুক মারছিল। হঠাৎ এক দমকা হাওয়া বাতাসে তার চা ছিটকে গিয়ে তার মুখেই পড়ল। লোকটা চিৎকার করে উঠল। পথে এক প্রেমিক যুগল কিছু একটা নিয়ে ঝগড়া করছিল। তাদের পাশ দিয়ে জিজা চলে গেল হাওয়ার বেগে। ছেলেটা বাতাসে সোজা মেয়েটার বুকে গিয়ে পড়ল। মেয়েটাও ছেলেটার সাথে জড়িয়ে ধরলো আর ঝগড়া ভুলে হাসতে লাগলো। একটা পুরনো বাস ট্রাক রাখার পরিত্যক্ত জায়গা দেখতে পাই। অনেক ভাঙ্গাচোরা গাড়ি, বাস, ট্রাক সেখানে ফেলে রাখা হয়েছে। হাওয়ার রাফায়েতেরা এসে জিজা থামলো এই পরিত্যক্ত গাড়ির মর্গে। সামরন হাঁটুতে ভর দিয়ে দাঁড়াতে লাগলো এবং হাঁপাতে লাগলো। জিজা বলল, হাউ ওয়াজ দ্য রাইড আলাই? সামরন জিজার দিকে তাকিয়ে বলল, ভাড়া কত হয়েছে? জিজা একটু হেসে চারিদিকে তাকিয়ে বলল, এখানে তো সব পুরনো গাড়ি দেখা যাচ্ছে, তুমি কি নিশ্চিত সে বাস নিয়ে এখানে এসেছিল? সামরন হেঁটে হেঁটে একটু এগিয়ে গিয়ে চারপাশে তাকিয়ে একটা বাসের দিকে ইশারা করে বলল, ওই তো, এটাই সেই বাস। জিজা আর কিছু না বলে সোজা বাসের দিকে এগিয়ে যেতে লাগলো। সামরনও পিছু পিছু যেতে লাগলো। বাসে উঠে জিজা দেখলো ড্রাইভারের সিটে রক্ত লেগে আছে, আর পুরো বাসের সিট থেকে শুরু করে জানালার কাঁচ ভেঙে চুরে একাকার। দেখে মনে হচ্ছে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ সামরন ডাক দিয়ে বলল, জিজা এদিকে এসো। জিজা তাকিয়ে দেখলো একদম পেছনের সিটে একটা লোকের মাথা আলাদা করা রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। সামরন বলল, এটাই বাস ড্রাইভার ছিল, কিন্তু তাকে মারলো কে? জিজা একটু আতঙ্কিত হয়ে বলল, সামরন, আমাদের এখনই যেতে হবে এখান থেকে। বলতে না বলতে এক অদৃশ্য শক্তি বাইরে থেকে বাসটা উড়িয়ে ছুঁড়ে ফেলে দিল। মাটিতে পড়ে বাসটা চুরমার হয়ে গেল ভেঙে। দেখা গেল এটা ডালিয়া ছিল। ডালিয়া পৈশাচিক এক হাসি দিয়ে চুরমার হওয়া বাসের দিকে এগিয়ে গিয়ে নিচে হয়ে জিজাকে খুঁজতে খুঁজতে বলল, আজকে ভ্যামকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। কিন্তু বাসের ভেতরে কোথাও জিজা বা সামরুন নেই। ডালিয়ার চোখের রং উড়ে গেল। পেছন থেকে জিজার কণ্ঠ, তোমার মা বাবা কি তোমাকে বলেনি এটা ভ্যামকে কখনো মারা যায় না? ডালিয়া চমকে উঠে পেছনে তাকিয়ে জিজা সামরুনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমি কোনো ভুল করিনি। ওই জান্নাত নামের মেয়েটা আমার কাছ থেকে পাইথনকে ছিনিয়ে নিয়েছে, শাস্তি তোকে পেতেই হবে। জিজা খুব শান্ত গলায় বলল, আমার বিশ্বাস হচ্ছে না তুমি এখনো বেঁচে আছো ডালিয়া। নিজ চোখে তোমাকে মরতে দেখেছিলাম সেদিন পাইথনের হাতে। ডালিয়া বলল, আমি কখনো মরবো না জিজা। আর তোমার সাথে যে দাঁড়িয়ে আছে সেও তার আত্মা দান করে এসেছে রাতের জন্য। খুব শীঘ্রই ভাসিলা তার পুরো আত্মা আয়ত্ত করে নেবে, আর বৃদ্ধা ডাইনি তোমার হৃৎপিণ্ড চিবিয়ে খাবে। জিজা কান চুলকে বলল, এগুলো তো ভবিষ্যতের কথা বলছো তুমি, বর্তমান নিয়ে কারোর একবার ভাবো। তুমি কি মনে করেছো এখান থেকে তোমাকে আমি যেতে দেবো? যে আঘাত তুমি আমার জান্নাত আন্টিকে করেছো তার দ্বিগুণ আঘাত আমি তোমাকে দেব। সামরন বলল, আরেকটা কথা ক্লিয়ার হওয়া জরুরি, না হলে পাঠকগণ ভুল বুঝতে পারে। আমার আত্মা আমি কাউকে দান করিনি, আমাকে ধোকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি বুড়ির ফাঁদে আর পা দেব না। জিজা বলল, শুধু পা কেন, বাকি বডিও দেওয়া যাবে না? বডি থেকে মনে আসলো, পাইথন যদি জানে তুমি বেঁচে আছো ডালিয়া আর জান্নাতকে আঘাত করেছো, তাহলে তোমার একটা হাড্ডি অবশিষ্ট থাকবে না। ডালিয়া বলল, তুই কি ভেবেছিস আমি এটা চিন্তা করে রাখিনি? কথা শেষ না হতেই পেছন থেকে ঝাঁঝালো কণ্ঠে কেউ বলে উঠল, মাথা মোটা ডালিয়া। চমকে গিয়ে ডালিয়া পেছনে তাকে আটকে উঠল। জিজা ঘাড় কাত করে পেছনে তাকে সুন্দর করে এসে বলল, পাইথন? ডালিয়া ভয়ে ভয়ে তোতলানো কণ্ঠে বলল, পাইথন তুমি এখানে? জিজা বলল, চলো এলে আমরা এখন ম্যাচ দেখি। ডালিয়া ফুটবল আর পাইথন প্লেয়ার, দেখা যাক ফ্রি কিক কতটা শক্তিশালী হয়। এই বলে জিজা সামরন একটা ভাঙা গাড়ির ডিক্কির ওপর বসে পড়ল। সামরন বলল, এই সিচুয়েশনটা ভুট্টা ভাজা না হলে হয় নাকি? পাইথনের আগে গজগজ করতে করতে এগিয়ে এসে ডালিয়ার থুতনি চেপে ধরে উঁচু করে বলল, তুই বেঁচে আছিস কিভাবে এখনো? ডালিয়া থেমে থেমে দম আটকে বলল, তুমি খুশি হওনি আমাকে জীবিত দেখে? পাইথন বলল, অনেক খুশি হয়েছি তোকে আরো একবার নিজের হাতে মারতে পারবো বলে। তোর সাহস কি করে হলো জান্নাতকে আঘাত করার? এই বলে ফুটবলের মতো একটা লাথি দিয়ে ডালিয়াকে ছুঁড়ে মারল। কয়েকটা ভাঙা গাড়ি ভেদ করে বিকট শব্দে দূরে গিয়ে আছড়ে পড়ল ডালিয়া। জিজা হাততালিতে বলে উঠল, প্রথম শটেই গোল। দৃশ্য পরিবর্তন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হাসপাতালের মর্গে অনেক লাশের ভিড়ে একটা লাশের হাত নিচে ঝুলে আছে। ডোমসহ আর একজন মর্গে প্রবেশ করলো। একটা লাশের হাত বের হয়ে আছে দেখে ডোম গিয়ে হাতটা উঠিয়ে আবার ঢেকে দিল। এরপর মুখের উপর থেকে কাপড়টা হালকা সরিয়ে দেখতে পেল খুব সুন্দরী এক মেয়ের লাশ। আমরা এটা দেখতে পাই এটা ভাসিলা। ডোম তার সাথে থাকা ছেলেটাকে জিজ্ঞাসা করলো, এই লাশটা কবে এসেছে? আগে তো দেখিনি। ছেলেটা বলল, একটু আগে এসেছে। শহরের জঙ্গলের ধারে রাস্তায় গাড়ির ভেতর মরে পড়েছিল। আশ্চর্যের বিষয়, তার গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তার শরীরে কোনো ক্ষতও নেই। কয়েকজন কলেজ ছাত্র তাকে উদ্ধার করে এখানে দিয়ে গিয়েছে। সে মৃত ছিল, তবে ডাক্তাররা তার মৃত্যুর কারণ খুঁজে পায়নি। ডোম বলল, আচ্ছা এই কথা, কোন আত্মীয় স্বজনের খোঁজ করতে আসেনি? ছেলেটা ভাসিলার নিথর দেহের দিকে তাকিয়ে বলল, না কেউ আসেনি, ততক্ষণে বাইরে সূর্যাস্ত হয়ে গিয়েছে। ভাসিলার শরীর হালকা নড়ে উঠল। ডোমের সাথে থাকা ছেলেটা এটা লক্ষ্য করে ভয় পেয়ে বলল, ভাই মেয়েটা নড়ছে। ডোম তাকিয়ে দেখলো সে তো পড়ে আছে এখনো লাশ হয়ে। ডোম ছেলেটাকে ধমক দিয়ে বলল, সন্ধ্যাবেলাতে নেশা করে এসেছিস, মৃত মানুষ নড়বে কিভাবে? এর মাঝে ভাসিলার শরীর আবার কেঁপে উঠল। এবার সেটা ডোমের চোখ এড়িয়ে শুধু ছেলেটার চোখে পড়ল।
ছেলেটা আতঙ্কে পিছনে গিয়ে বলল, ভাই খোদার কসম ওই লাশ নড়ছে, দ্বিতীয়বার ভুল করতে পারে না। ডোম আবার তাকে দেখলো সে তো মৃত, কোনো নড়াচড়া করছে না। এবার বেশ রেগে গিয়ে ডোম ছেলেটাকে বকাঝকা শুরু করলো। ছেলেটা সেদিকে কান্না দিয়ে এক নজরে ভারত চোখে ভাসিলার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ছেলেটা ভয় ক্রন্দনরত চেহারায় বলল, ভাই একবার পেছনে দেখেন। বিরক্ত হয়ে ডোম পেছনে তাকিয়ে চোখ বড় বড় করে নিজেও ভয় আটকে উঠে চিৎকার করে উঠল। দেখা গেল ভাসিলা উঠে বসে আছে ভয়ানক এক ছাউনিতে। মর্গের এক কোণে পড়ে আছে ডোমের সাথে থাকা সেই ছেলেটার রক্তশূন্য দেহ। ডোম ভারত চেহারায় কাঁদতে কাঁদতে মর্গ থেকে বের হওয়ার জন্য দৌড় দিল। ভাসিলা রক্তমাখা মুখে তার সুচল দাঁত দুটো বের করে পাখির মতো উড়ে সোজা ডোমের ঘাড়ে গিয়ে কামড় বসিয়ে দিল। ডোম চিৎকার করতে চেয়েও পারল না। মুহূর্তে তার শরীরে সব রক্ত শুষে নিল ভাসিলা। এরপর তৃপ্তির ঢেকুর তুলে পৈশাচিকা খাসি দিয়ে লাশ দুটোকে টেবিলে উঠিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে দিল। এরপর মুখে লেগে থাকা রক্ত মুছে স্বাভাবিক হয়ে মর্গ থেকে বের হয়ে গেল। দৃশ্য পরিবর্তন। সামরন আর তাইবা সেই গাছের ছায় বসে আছে। আজ সারাদিন পৃথিবীতে যা কিছু হয়েছে তার সবকিছু তাইবাকে এক এক করে বলছে সামারুন। সব শুনে তাইবা বলল, আচ্ছা তাহলে আজকে পাইথন এসেছিল পৃথিবীতে? অবশ্যই সে শুধু জান্নাতের জন্য আসেনি, তার জন্য অন্য কোনো উদ্দেশ্য আছে। সামারুন বলল, তা জানি না, তবে তুমি যদি আজকে দেখতে পাইথন তার পুরনো প্রেমিক ডালিয়াকে কিভাবে সাবান ছড়া ধুইছে, উফ, আমার তো ইচ্ছে করছে আবার হাইলাইটস দেখতে। তবে ডালিয়ার কপাল ভালো, সুযোগ পেয়ে ভেগে গিয়েছে। তাইবা সামরনের খুশি দেখে নিজেও হেসে দিয়ে বলল, তুমি বলছো যার কাছে আমার সাথে তোমার দেখা হয়েছে? সামরন বলল, না এখনো বলিনি, সারাদিনের ধকল এটা ভুলে গিয়েছিলাম, কাল অবশ্য বলবো। তাইবা বলল, বলার দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবে চলুক। মারিদ রাজ্যে এখন আমাকে একজন বিশ্বাসঘাতক হিসেবেই জানে সবাই। জিজা হয়তো আমার কথাগুলো শুনলে তোমার সাহায্য করবে না। আর সামরন বলল, না জিজা অনেক ভালো, তবুও তুমি যেহেতু না করেছো তাহলে বলবো না। আচ্ছা এখানে কি আমরা দুজন ছাড়া আর কেউ নেই? তাইবা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আছে তো, চলো দেখা করে আসি তাদের সাথে। সামরন উঠে তাইবার হাত ধরে হাঁটতে লাগলো। সবুজে ঘেরা মাঠ পেরিয়ে একটা নীল পানির নহরের পার হয়ে চলতে লাগলো দুজন। পানির কলকল শব্দ শুনে সামরনের মস্তিষ্কে অতীতের কিছু একটা বাড়ি মারতে লাগলো। ঝাপসাভাবে সামরন দেখতে পেলে একজন মানুষকে নদীর পাড়ে সে দৌড়াচ্ছিল, চিৎকার করে ডাকছিল, সামু সামু, এই সামু। সামরন মাথা চেপে ধরে চিৎকার করে বসে পড়ল। তাইবা অস্থির হয়ে সামরনকে শান্ত করে বলল, কি হয়েছে? অতীতের কিছু মনে পড়েছে? সামরন বলল, আমি একজনকে দেখছি, মনে হচ্ছিল সে আমার অনেক কাছের কেউ, তাকে খুব চেনাচেন লাগছিল আমার। সে আমাকে সামু বলে ডাকছিল। তাইবা বলল, শান্ত হও, মস্তিষ্কে চাপ দিও না, ধীরে ধীরে সব মনে পড়বে। এই জায়গাটা মহাবিশ্বের পুরো মাঝে অবস্থিত। নির্দিষ্ট কিছু আত্মাই শুধু এখানে আসার অনুমতি পায়। যারা বেশিরভাগ আত্মা তাদের অতীত ভুলে যায়। চলো তোমাকে তেমন কিছু আত্মার সাথে পরিচয় করিয়ে দেব। দৃশ্য পরিবর্তন। পাইথন জান্নাতের হাত ধরে বেডের পাশে বসে আছে। জান্নাতের এখনও জ্ঞান ফেরেনি। স্ক্যান মেশিনে টুটটুট করে জান্নাতের হার্টবিট গণনা করা হচ্ছে। জিজা দরজার কাছে দাঁড়িয়ে আছে। পাইথন মলিন মুখে বলল, কখনো ভাবিনি তোমাকে এই পরিস্থিতিতে দেখতে হবে। একবার চোখ খুলে দেখো তো কে এসেছে। দেখো তোমার পাইথন এসেছে। আমার সাথে একটু কথা বলবে না? কথা দিচ্ছি আমি তোমাকে তখনও তোমারই থাকবো যখন আমি থাকবো না। এবার তো জানা চোখ খুলে দয়া করে। এর মাঝে ডাক্তার এসে বলল, দয়া করে পেশেন্টকে বিরক্ত করবেন না, হাতে এখনো 12 ঘন্টা সময় আছে, আশা করছি তার জ্ঞান ফিরবে। পাইথন চোখ লাল করে বলল, যদি তার জ্ঞান না ফিরে তাহলে তোমার জ্ঞান হারিয়ে যাবে ডাক্তার। এমনকি তোমাকে যে ডাক্তারি শিখিয়েছে আমি তাকেও ছাড়বো না, তাকে যে শিখিয়েছে তাকেও ছাড়বো না। তারপর তাকে যে শিখিয়েছে, যে দৌড়ে এসে পাইথনের মুখ চেপে ধরে বলল, থামো থামো, তুমি তো দেখি আজকে আমাদের পৃথিবীর সব ডাক্তারের নামটাই মুছে ফেলবে। আর শোনো, ডাক্তার আঙ্কেল তার সর্বোচ্চ চেষ্টা করছে, তুমি চিন্তা করো না আন্টি, ঠিক হয়ে যাবে। ডাক্তার ভাবে বলল, স্যার কি পৃথিবীতে নতুন? পাইথন বলল, না, এর আগে অনেকবার এসেছি, তোমার এসব জানা লাভ নেই ডাক্তার, জান্নাতকে সুস্থ করো আর নিজের জীবন বাঁচাও। এই বলে পাইথন বের হয়ে গেল সেখান থেকে। ডাক্তার হা করে তাকিয়ে বলল, ওনাকে পাগলাগারদ থেকে ছাড়লো কে? জিজা বলল, কিছু মনে করবেন না আঙ্কেল, ওনার মাথার স্ক্রু কয়েকটা ঢিলা আছে। পাগলাগারদ থেকে পালিয়ে এসে ফোন করে নিজের রুমে সে এখনো আছে কিনা সেটা চেক করে কনফার্ম হয়ে এখানে এসেছে। ডাক্তার একটু হেসে কিছু না বলে জান্নাতের হাতের নার্ভ চেক করলো, চোখ টানা দিয়ে দেখলো, তারপর একটা ইঞ্জেকশন স্যালাইনের ভেতর পুশ করে দিয়ে বলল, তার অবস্থার উন্নতি হচ্ছে, খুব শীঘ্রই জ্ঞান ফিরবে, চিন্তা করো না। আর ওই পাগলকে শান্ত থাকতে বললো। এ বলে ডাক্তার চলে গেল। জিজা গিয়ে জান্নাতের কপালে হাত রেখে বলল, দ্রুত চোখ খোলা আন্টি। এদিকে দেখা যায় মর্গ থেকে বের হয়ে এসে হাসপাতালের করিডোর দিয়ে হেলে দুলে হাঁটছে ভাসিলা। লাল ড্রেসে এত সুন্দর একটা মেয়েকে দেখে সবাই কম বেশি তাকিয়ে আছে। ভাসিলা মুচকি হেসে হেসে মনে মনে বলল, ইচ্ছে করছে এখানে থাকা সব কয়টার ঘাড়ে কামড় বসিয়ে দেই, রক্তের বন্যায় ভেসে যেতে মন চাচ্ছে। এগুলো ভাবতে ভাবতে চলে যাচ্ছিল, তখনই ভাসিলা থেমে গেল একটা কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময়। হালকা বাতাসে ভাসিলার চুলগুলো উঠছিল। কিছুটা এগিয়ে যাওয়াতে 2 পা পিছিয়ে কাচের দরজার উপর উকি মেরে দেখল কাল রাতের বাহুতে চিতা বাঘের ট্যাটু করা সে ছেলেটা। মুখে অক্সিজেন মাস্ক পরে আর হাতে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে।
ছেলেটাকে দেখে ভাসিলার মাঝে কেমন এক অদ্ভুত অনুভূতি হলো। চোখগুলো মায়ায় ভরে উঠল, ভেতরে থাকা হিংস্র সত্তাটা হারিয়ে গেল কিছুক্ষণের জন্য। ভাসিলা হালকা ধাক্কা দিয়ে কাচের দরজাটা হালকা করে খুলে ভেতরে প্রবেশ করলো। ধীরে ধীরে হেঁটে ছেলেটার পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। এরপর পায়ের বুড়ো আঙুলটা খপ করে ধরে হালকা মোচড় দিতেই ছেলেটা কুঁকড়ে উঠল। ভাসিলা একটু বিব্রত হয়ে পিছিয়ে গেল। হঠাৎ সেখানে একজন নার্স প্রবেশ করে ভাসিলাকে দেখে ধমকের গলায় বলল, এই মেয়ে, কে তুমি? এখানে কি করছো? ভাসিলা বলল, তার কি হয়েছে? সুস্থ হতে কতদিন লাগবে? নার্স জিজ্ঞাসা করলো, তুমি তার কি হও? ভাসিলা বলল, কিছু না, তবে সবকিছু। নার্স একটু টেকে গিয়ে বলল, পাগল নাকি? এখনই বের হয়ে যাও এখান থেকে, রোগীকে বিরক্ত করা যাবে না। ভাসিলা আরও কিছু জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু নার্স এসে ভাসিলার হাত ধরে টেনে বের করে দিতে চাইল। ভাসিলার প্রচণ্ড রাগ উঠে গেল। চোখগুলো আগুনের মতো লাল হয়ে সুচালো দাঁতগুলো বের করে নার্সের ঘাড়ে কামড় বসাতে যাবে, তখনই পেছন থেকে ছেলেটা বলে উঠল, কি হচ্ছে এখানে? ভাসিলার সাথে সাথে শান্ত হয়ে দাঁতগুলো ভেতরে নিয়ে নিল। তাকে দেখলো ছেলেটা নিজে অক্সিজেন মাস্ক খুলে হালকা মাথা উঠিয়ে তাকিয়ে আছে নিবু নিবু চোখে। নার্স বলল, স্যার, এই মেয়েটা বিনা অনুমতিতে এখানে প্রবেশ করেছে। আমি জিজ্ঞাসা করলে সঠিক কোনো উত্তর অথবা কারণ দেখাতে পারিনি। আপনি কি তাকে চিনেন? ছেলেটা ভালো করে ভাসিলার দিকে তাকিয়ে দেখলো কাল রাতের ঘটনা চোখে ভেসে উঠল। জ্ঞান হারানোর আগে গাড়ির ডিক্কির ওপর বসা একটা মেয়েকে দেখতে পেয়েছিলাম। তার চেহারা ঠিক মতো দেখা না গেলেও লাল ড্রেস পরা ছিল, সেটা মনে আছে। তার মানে এটা সেই মেয়ে। ছেলেটা নার্সকে বলল, আমি তাকে চিনি, সমস্যা নেই, আপনি যেতে পারেন, তাকে আসতে দিন। নার্স ভাসিলার হাত ছেড়ে দিয়ে ঠিক আছে বলে বের হয়ে গেল। ভাসিলা মুচকে সে এগিয়ে গেল ছেলেটার দিকে। ছেলেটা হাত বাড়িয়ে দিয়ে সুন্দর করে হেসে বলল, আমার নাম আতিশ। ভাসিলা একটু ইতস্তত বোধ করে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি ভাসিলা। আতিশ বলল, নাইস টু ভেজ ইউ ভাসিলা, বসুন না এখানে। ভাসিলা বসতে বসতে বলল, নাইস টু মিট ইউ বলতে হয়, ভেজ ইউ মানে কি? আতিশ বলল, আমি ভেজিটেরিয়ান, তাই নো মিট অনলি ভেজ। ভাসিলা একটু হেসে বলল, সেই হিসাবে তো আমি ব্লাড টেরিয়ান। আতিশ হাসিতে বলল, তার মানে আপনি রক্ত খান? ভাসিলা বলল, না, আমি শাহরুখ খান। আতিশ হু করে হাসতে হাসতে বলল, বেশ মজা করতে পারেন তো। আপনাকে হয়তো আমি আগেও দেখেছি, যদি ভুল না হয় তাহলে কাল রাতে আপনি ছিলেন ওই গাড়ির ডিক্কির ওপরে। ভাসিলা বলল, আমি ছিলাম। আতিশ একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এখনো বুঝতে পারছি না আমি কিভাবে বেঁচে আছি, আর আপনি সেখানে কি করছিলেন অত রাতে? আপনাকেই বা ছেড়ে দিল কেন লিডার? ভাসিলা কিছু না বলে চুপ করে আতিশের দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল, সত্যিটা বলে দিলে ভয় পাবে, তাহলে কি বলা যায় এখন? ভাসিলা চুপ থাকতে দেখে আতিশ আবার জিজ্ঞাসা করলো, হ্যালো, চুপ করে আছেন যে? ভাসিলা এবারও মনে মনে বলল, চুপ থাকবো না কি করব? আমি কি মানুষ নাকি যে চোখে চোখ রেখে মিথ্যা বলবো? তবু চেষ্টা করে দেখা যাক। আতিশ বলল, থাক, বলতে না চাইলে বলার দরকার নেই। ভাসিলা বলল, আসলে আমার রাতের শহরে ঘুরতে বেশ ভালো লাগে। কাল রাতেও ঘুরতে বের হয়েছিলাম, আপনাকে বিপদে দেখে আগেই পুলিশকে কল করেছিলাম। তারপর গিয়ে ওই গাড়ির ডিক্কির ওপর বসেছিলাম। তারপর পুলিশের গাড়ির সাইরেন শুনে তারা পালিয়েছে। আতিশ বলল, বাহ, আপনার সাহসের তারিফ না করে পারছি না। এতগুলো অস্ত্রধারী লোকের সামনে কি বসেছিলেন, ভয় পেলেন না একটু? ভাসিলা মুচকে এসে বিড়বিড় করে বলল, তাহলে আমিও মিথ্যা বলা শিখে গিয়েছি? আতিশ বলল, বিড়বিড় করে কি বলছেন? ভাসিলা বলল, না কিছু না, আর যারা ভয়ের কথা বলে তারাই ভয় পায়। আমার ডিকশনারিতে ভয় বলতে কোনো শব্দ নেই। আতিশ হাই তুলতে তুলতে বলল, তো কেনার সময় দেখে কিনলেই হতো, এখন আফসোস করে লাভ কি? ভাসিলা সুন্দর করে একটা হাসিতে জিজ্ঞাসা করলো, আচ্ছা ওই লোকগুলো কারা ছিল? তারা আপনাকে কেন মারতে চেয়েছিল? আতিশ বলল, তারা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ছিল। আমি একসময় তাদের সাথে কাজ করতাম। ওই ভুরিওয়ালা লোকটা আমাদের বস ছিল। 1 বছর আগে আমি তার কাছ থেকে অনেক দামে একটা জিনিস চুরি করে পালিয়েছিলাম, আর আন্ডারওয়ার্ল্ড থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিলাম, তাই তারা আমাকে মারতে চেয়েছিল। দৃশ্য পরিবর্তন। ডালিয়া আহত অবস্থায় বৃদ্ধার কুড়েঘরে পৌঁছালো কোকড়াতে কোকড়াতে। বৃদ্ধা তাড়াতাড়ি করে ডালিয়াকে ধরে এনে শুয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কিভাবে হলো এটা? ডালিয়া বৃদ্ধার থুতনি চেপে ধরে কর্কট গলায় বলল, কথা না বলে আমাকে ওষুধ দে, যন্ত্রণায় আমার পুরো শরীর পুড়ে যাচ্ছে বুড়ি। বৃদ্ধা আর কিছু না বলে খাঁচা থেকে একটা পাখি ধরে এক কামড়ে তার মাথাটা আলাদা করে ফেললো। তারপর পাখির রক্তের অদ্ভুত কিছু গাছের পাতা দিয়ে একটা ওষুধ তৈরি করে ডালিয়াকে পান করালো। ওষুধ পান করে ডালিয়া নিস্তেজ হয়ে শুয়ে পড়লো আর বিড়বিড় করে বলতে লাগলো, কাউকে ছাড়বো না আমি, আমার সাথে এই অন্যায়ের প্রতিশোধ আমি নিবই। বৃদ্ধা ডালিয়ার কানের কাছে গিয়ে বলল, এটা নিশ্চয়ই গারকুনের মেয়ে করেছে তোর সাথে, তুই সাহস কি করে হলো ভ্যাম্পের মুখোমুখি হওয়ার? ডালিয়া হালকা চোখ খুলে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, পাইথন এসেছে পৃথিবীতে। বৃদ্ধ একটু আতকে উঠে বলল, পাইথন এসেছে? নিশ্চয় রাজা গার্গুন তাকে পাঠিয়েছে কোনো না কোনো উদ্দেশ্যে। ডালিয়া বলল, না রে বুড়ি, আমি পাইথনের প্রেমিকাকে হাসপাতালে পৌঁছেছি, তাই সে এসেছে আমাকে মারতে। কোনোরকম জান না নিয়ে পালিয়ে এসেছে, কিন্তু পরের বার আর দয়া দেখাবে না, দরকার পড়লে পাইথনকেও শেষ করে দিব। বৃদ্ধ চিন্তিত হয়ে বলল, আমার সেটা মনে হয় না। পাইথন রাজা গার্গুনের আদেশে এখানে এসেছে, কিছু তো একটা অবশ্যই আছে। এদিকে আমরা ভাসিলার কোনো খোঁজ খবরও পাই না। কাল রাত থেকে কোথা থেকে যেন একটা গাড়ি নিয়ে আসলো কিছু শিকার সহ, তারপর আবার গাড়ি নিয়ে বের হয়ে গেল আর ঘরে ফিরেনি। দিনের বেলাও তো মৃত, না জানি কোথায় আছে মেয়েটা। এখন তো রাত, ঘরে ফিরে আসার কথা, তাহলে ফিরল না কেন?
কোনো বিপদে পড়লো না তো মেয়েটা? ডালিয়া বলল, তোর মেয়েটা একদম তোর থেকে আলাদা হয়েছে বুড়ি। সে তোর মতো নিষ্ঠুর না। তার মনে মানুষের মতো ভালোবাসা আছে। সে হিংস্রতা দিয়ে ভালোবাসা ঢেকে রাখে সবসময়। বৃদ্ধা বলল, আমার এটাই ভয়। এই জন্য সবসময় ওকে মানুষ থেকে দূরে রাখতে চাই, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনে না। সেটা না হয় বাদ দিলাম, এই ভ্যাম্পকে থামানোর উপায় কি? আমরা তাকে চাই, কিন্তু কিভাবে? ডালি একটু হেসে বলল, ডাইনি বুড়ি, ভ্যাম্পের কোনো দুর্বলতা নেই। ভ্যাম্পকে থামাতে হলে দরকার আরও একটা ভ্যাম্প। বৃদ্ধ অবাক বলল, আরও একটা ভ্যাম্প? দৃশ্য পরিবর্তন। একটা কবরস্থান, প্রতিটা কবরের উপর সাদা কাপড় বিছিয়ে রাখা হয়েছে। কোনো এক অজানা কারণে কবরগুলো ঢেকে রাখা হয়েছে। চাঁদের আলোতে কবরের উপর সাদা সাদা কাপড়গুলো জ্বলজ্বল করে ফুটছিল। হঠাৎ দেখা গেল কিছু মানুষ একটা খাটিয়া কাঁধে নিয়ে অদ্ভুত ভাষায় কিছু পড়তে পড়তে কবরস্থানে প্রবেশ করলো। মানুষ বললে ভুল হবে, তাদের উচ্চতা ছিল সাধারণের চেয়ে বেশি। সবাই সাদা রঙের আলখেল্লা পরা ছিল। একটা সদ্য খোঁড়া কবরের পাশে এসে তারা খাটিয়াটা রাখলো। খাটিয়ার মাঝে একটা লম্বা লাশ শোয়ানো কাফনের কাপড় পরিয়ে সবাই এক লাইনে দাঁড়ালো, বুক হাতে বেঁধে। এরপর মাথা ঝুলিয়ে ঝুলিয়ে অন্যরকম এক ভাষায় গানের মতো কিছু জপতে লাগলো। কিছুক্ষণ পর সবাই থেমে গেল। তাদের মাঝে একজন লাফ দিয়ে কবরের মধ্যে নেমে হাত বাড়িয়ে দিল। অন্যরা খাটিয়া থেকে লাশটা নিয়ে কবর থেকে তারা হাতে দিল। সে লাশটাকে কবরে শুয়ে দিয়ে লাশের মুখের উপর থেকে কাফনের কাপড় সরিয়ে দিল। দেখা গেল কুচ্ছের চেহারার এক দানব আকৃতির কিছু। সে ওই দানবের মুখে হাত বুলিয়ে দিয়ে রহস্যময় কণ্ঠে বলল, দেখা হবে ভাই আমার। এই বলে কবর থেকে উপরে এসে সবাইকে ইশারা করলো মাটি দিতে। সবাই একসাথে কবরে মাটি দিতে লাগলো। সে গিয়ে শুয়ে পড়লো খাটিয়ার মধ্যে। মাটি দেওয়া শেষে একজন খাটিয়ার কাছে এসে বলল, লর্ড, কাজ সম্পন্ন হয়েছে, এবার কি করব? সে চোখ বন্ধ করে বলল, প্রিন্সকে খবর দাও। আগামীকালের মধ্যে তাকে আমি আমার সামনে দেখতে চাই। তাকে নিয়ে আমি চিন্তিত। অন্য একজন বলল, লর্ড মাফ করবেন, প্রিন্সকে নিয়ে তো চিন্তিত করার কারণ কি? সে একজন ভ্যাম্প, তাকে কিছু করার ক্ষমতা কারণ নেই। লর্ড চোখ খুলে উঠে বসে বলল, এটাই তো আমার ভয়। প্রিন্সের শক্তি হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে আনবে। জিজা তন্দ্রাচ্ছন্ন চোখে জান্নাতের মাথার কাছে বসে ঝিমাচ্ছে। হঠাৎ জান্নাতের হাত নড়ে উঠল হালকা। ধীরে ধীরে জান্নাত চোখ মেলে তাকালো। কালচে দাগ পরা চোখে পাশে তাকিয়ে জিজাকে বসে থাকতে দেখে নিজ হাতে অক্সিজেন মাস্ক খুলে আস্তে করে ডাক দিল, কিরে বান্দর? জিজা ধরফর করে উঠে তাকিয়ে দেখলো জান্নাতের জ্ঞান ফিরেছে। খুশিতে আত্মহারা হয়ে চেয়ার থেকে লাফ দিয়ে নেমে বলল, অবশেষে তুমি চোখ খুললে আন্টি। জান্নাত বলল, কতক্ষণ ধরে চোখ বন্ধ করেছিলাম? জিজা বলল, প্রায় 1.5 দিন হয়ে গেছে। জান্নাত বলছিল 24 ঘন্টার মাঝে জ্ঞান না ফিরলে তোমাকে বাঁচানো সম্ভব হবে না। জান্নাত বলল, তারপর? জিজা একটু হেসে বলল, তারপর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখো। খুশিতে আবার যেন জ্ঞান না হারিয়ে ফেলো। এমনিতেই তো অনেক কষ্টে জ্ঞান ফিরে এসেছে। এই বলে জিজা দৌড় দিল বাইরের দিকে পাইথনকে ডেকে আনার জন্য। জান্নাত হালকা জোরে ডাক দিল, এই কই যাস তুই? জিজা দাঁড়া, কি সারপ্রাইজ? উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। জিজা বের হয়ে হাসপাতালের করিডোর দিয়ে দৌড়ে আশেপাশে তাকিয়ে পাইথনকে খুঁজছে আর বিড়বিড় করে বলছে, এই প্রেমিক পুরুষটা গেল কোথায়? কই পায় এখন তাহাকে? হঠাৎ সেই ওয়ার্ড থেকে ভাসিলা বের হলো। জিজাও ঘটনাক্রমে ওই ওয়ার্ডের সামনে দিয়ে যাচ্ছিল দৌড়ে। ভুলবশত দুজন মুখোমুখি হয়ে যায়। জিজা সোজা গিয়ে ভাসিলার সাথে ধাক্কা খায়। এতে ভাসিলা কিছুটা দূরে গেলেও নিজেকে সামলে নিল, কিন্তু জিজা তার জায়গায় দাঁড়িয়ে আছে। ভাসিলা রেগে বলতে যাবে, এই পিচ্ছি, দেখে চলতে পারো না? তখনই খেয়াল করলো এটা তো ওই দিন রাতের সেই বাচ্চাটা। জিজা চিনতে পেরে বলল, আরে ভাসিলা আন্টি, আপনি এখানে? ভাসিলা এগিয়ে এসে বলল, ভাসিলা না, আমার নাম ভাসিলা। দৃশ্য পরিবর্তন। তাইবা সামারুনকে নিয়ে একটা পাথর বেষ্টিত জায়গায় পৌঁছালো। বড় বড় সাদা রঙের চমকপ্রদ পাথরের ভরপুর চারপাশ। পাথরের উপর ছোট ছোট শামুকের মতো কিছু লেপ্টে আছে। সামারুন হাত বাড়িয়ে একটা শামুক স্পর্শ করতে নিলে তাইবা খপ করে সামারুনের হাত ধরে ফেললো আর বলল, এগুলো স্পর্শ করা যাবে না, তোমার হাত খেয়ে ফেলবে মুহূর্তের মধ্যে। সামারুন বলল, এটা কোন জায়গা? তুমি তো বলেছিলে আমাদের মতো অন্যরাও এখানে আছে, কোথায় তারা? তাইবা সুন্দর করে হাসি দিয়ে মুখে আঙ্গুল দিয়ে জোরে একটা শীষ মারল। সাথে সাথে পাথরগুলো নড়তে শুরু করলো। পুরো এলাকায় কম্পন সৃষ্টি হলো। সামারুন একটু ঘাবড়ে গিয়ে তাইবার হাত শক্ত করে ধরে বলল, এগুলো কি হচ্ছে? তাইবা বলল, ভয় পেও না, তারা আমাদের মতো সবসময় বাইরে ঘুরতে পারে না। বেশিরভাগ সময় এই পাথরের আড়ালেই থাকতে হয়। তোমাকে প্রথম থেকে আমি হয়রান হয়ে গিয়েছিলাম, কারণ আমার পরে তুমি ছিলে একমাত্র যে সব সময়ের জন্য বাইরে থাকতে পারো। এর মাঝে এই পাথরগুলো ভেদ করে বের হয়ে এলো আরো অনেক আত্মা। সবাই এসে মাথা নুয়ে কুর্নিশ করছে তাদের সামনে। তাইবা সবার উদ্দেশ্যে বলল, শোনো সবাই, তার নাম সামারুন। সে পৃথিবী থেকে এসেছে। সে আমার মতো বাইরে থাকার শক্তি রাখে। তাই তোমরা যতটা সম্মান আমাকে করো, সামারুনকেও করবে। সবাই একযোগে বলে উঠল, স্বাগতম সামারুন। সামারুন কি বলবে কিছু বুঝতে পারছে না এই পরিস্থিতিতে। তাইবা কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে আওয়াজ এলো, সামারুন, এটা কি তুমি? সামারুন সহ সবাই অবাক হয়ে তাকালো। দেখা গেল পেছন থেকে দুজন পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা এগিয়ে আসছে হাসি মুখে। সামারুন তাদের দিকে তাকিয়ে দেখলো কেমন যেন চেনা চেনা লাগছে। এদের দুজনকে কোথায় দেখেছি।
তাইবা তাদের দুজনকে হাতের ইশারায় থামিয়ে বলল, কাছে আসবে না, ওখানে দাঁড়িয়ে বলো তোমরা কি সামরনকে চেনো? তাদের মাঝে একজন বলল, চিনব না কেন, আমরা তো আমাদের অতীত ভুলিনি। সামরন, তুমি কি আমাদের চিনতে পারছো না সত্যি? সামরন এক পা দুই পা এগিয়ে গেল তাদের কাছে, অদ্ভুত চোখে তাদের দিকে তাকে বলল, আমার মনে হচ্ছে তোমাদেরকে কোথাও দেখেছি, দয়া করে বলে দাও আমি কে, কি আমার পরিচয়? তাদের মাঝে একজন হাঁটু গেড়ে বসে সামরনের গালে হাত দিয়ে বলল, তোমার মৃত্যুর সময় আমরা দুজন তোমার সাথে ছিলাম, তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। দৃশ্য পরিবর্তন। জিজা ঘাড় কাত করে ওয়ার্ডের ভেতর তাকিয়ে আতিশকে দেখলো একবার, তারপর ভাসিলার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, উনি কি হয় তোমার? ভাসিলা একটু লজ্জা পেয়ে বলল, এখনো কিছু হয় না, তবে হতেও পারে। জিজা বলল, আরে বাহ ভ্যাসিলিন আন্টি, তোমাকে দেখতে হাবাগোবা মনে হলো, তলে তলে তোমার মাঝে শাবনূর বসবাস করে। ভাসিল এবার লজ্জায় লাল হয়ে বলল, এত পাকা পাকা কথা কেমনে বলো? যাই হোক, তুমি হাসপাতালে কেন, কি আছে এখানে? যে সত্যিটা বলতে গিয়ে কিছু একটা ভেবে থেমে গিয়ে বলল, আমার জান্নাত আন্টির বাচ্চা হচ্ছে না, তাই তাকে এখানে ভর্তি করা হয়েছে, দোয়া করো খুব তাড়াতাড়ি যেন আন্টির বিয়ে হয়ে যায়। ফাসিলা ভেবা চাকা খেয়ে মাথা চুলকে বলল, বিয়ে না করলে বাচ্চা হবে কিভাবে? যে কথা ঘুরে চলে যেতে তো বলল, ভাসিলা আন্টি পরে কথা হবে, আমার এখন একজনকে খুঁজতে হবে। এই বলে জিজা চলে গেল। ভাসিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, আরে আমি ভাসিলা রে মা, ভ্যাসলিন না। এই বাচ্চা তো পুরো দেশ ভেজে খাবে বড় হলে। হাসপাতালে একজন ওয়ার্ড বয় আর সিনিয়র নার্স অনন করে হেঁটে যাচ্ছে ভাসিলার সামনে দিয়ে। তাদের চেহারায় ভয় আর আতঙ্ক। ওয়ার্ড বয় বলছে, আপা আমি নিজ চোখে দেখেছি ডোমের শরীর একদম সাদা হয়ে আছে, মনে হয় কে যেন সব রক্ত বের করে খেয়ে নিয়েছে শরীর থেকে। সাথে ডোমের সহযোগীও আছে। নার্স বলছে, এমন ভয়ানক কাজ কে করতে পারে? এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। ভাসিলা তাদের কথোপকথন শুনে পৈশাচিক এক হাসি দিয়ে হাসপাতাল থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। বের হওয়ার আগেই মুখে একটা মাস্ক পরে নিল এবং চুলগুলো সামনের দিকে এনে এক চোখ ঢেকে দিল। ভাসিলা ধীর পায়ে হাসপাতালের মেইন গেট থেকে বের হতেই বাইরে থেকে ভেতরে প্রবেশ করা একজনের সাথে ধাক্কা খেল। ভাসিলা এক চোখে তাকিয়ে আটকে উঠল। এটা পাইথন ছিল। ভাসিলা পাইথনকে খুব ভালো করে চেনে। মাস্ক পরে থাকায় পাইথন ভাসিলাকে চিনতে না পেরে বলল, দুঃখিত, দেখতে পাইনি, আপনি ঠিক আছেন তো? এ বলে ভাসিলার দিকে এগিয়ে গেলে ভাসিলা তাড়াহুড়া করে হাতের ইশারায় ঠিক আছে বলে হেঁটে চলে গেল। পাইথন একটু অবাক হয়ে বিড়বিড় করে বলল, আমি কি দেখতে এতই খারাপ? এভাবে চলে গেল কেন মেয়েটা? জানা তো বলেছিল আমি নাকি অনেক হ্যান্ডসাম। এর মাঝে পেছন থেকে জিজা এসে পাইথনকে ধাক্কা দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? আর ওইদিকে তোমার জান্নাতের জ্ঞান ফিরেছে। পাইথন এটা শুনে খুশিতে এক দৌড় দিল ভেতরে। জিজা একটু হেসে বলল, আব লাইলা মজনু রুলাইগা। দৃশ্য পরিবর্তন। ভাসিলা ফাঁকা রাস্তায় হনহন করে হেঁটে যাচ্ছে আর বারবার পেছনে তাকাচ্ছে। পাইথনকে দেখার পর ভাসিলা খুব ভয় পেয়ে আছে। হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। ভাসিলা ভয় ভয় চোখে আশেপাশে তাকাতে লাগলো। কেউ তো আছে এখানে, মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ গাছের ডাল থেকে প্যাঁচা ডেকে উঠল। ভাসিলা উপরে তাকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, কি তুমি? সামনে এসে কথা বলো। পাখির মতো উড়ে গাছের ডাল থেকে বিদ্যুৎ চমকানোর সাথে ভাসিলার সামনে আবির্ভাব হলো এক 12 থেকে 13 বছরের ছেলে। তার চোখ থেকে নীল আলো ছড়াচ্ছে, চুলগুলো খাড়া খাড়া, গালের একপাশে একটা কাটা দাগ। ভাসিলা বলল, কে তুমি? ছেলেটা বলল, আমি প্রিন্স, ইফরিত জিন সাম্রাজ্য থেকে এসেছি। ভাসিলা বলল, তার মানে তুমি লর্ডের ছেলে প্রিন্স? আমি শুনেছি তোমার কথা, তুমি তো একটা ভ্যাম্প, তাই না? প্রিন্স বলল, ঠিকই শুনেছ, আমি তোমার মায়ের সাথে দেখা করতে চাই, আমাকে নিয়ে যাও। ভাসিলা বলল, কি উদ্দেশ্যে? তোমার পৃথিবীতে আসার কারণ কি? নিশ্চয় জানো পৃথিবীতে আরেকটা ভ্যাম্প আছে, মারিদ জিনদের রানী ফারিস্তার মেয়ে জিজা। প্রিন্স একটু হেসে বলল, জানি, তার সাথে দেখা হয়েছে আমার, কিন্তু আমার স্পিড সে ধরতে পারিনি। ছু মেরে তার গাল কেটে দিয়েছিলাম, এটা বোঝানোর জন্য যে আমি তার চেয়ে শক্তিশালী। ভাসিলা বলল, তার মানে তোমার পৃথিবীতে আসার কারণ ভ্যাম্পকে খতম করা। প্রিন্স বলল, এই মহাবিশ্বে শুধু একজনই ভ্যাম্প থাকবে, সেটা আমি। এখন আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাও, তার কাছে আমার কিছু জানার আছে। দৃশ্য পরিবর্তন। পাইথন এক দৌড়ে ওয়ার্ডে গিয়ে দরজা খুলে জান্নাতের সামনে এসে দাঁড়ালো। জান্নাত তখন চোখ বন্ধ করেছিল। পাইথন জান্নাতের কপালে হাত রাখলো। জান্নাত ধীরে ধীরে চোখ খুলে প্রথমে ঝাপসাভাবে পাইথনকে দেখতে পেল। যখন পরিষ্কারভাবে দেখতে পেল এটা পাইথন, চোখের পানি ছেড়ে লাফ দিয়ে উঠে জড়িয়ে ধরল বসেই। পাইথন শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হয়নি, আমি এসে গিয়েছি, আর ভয় নেই। জান্নাত ডুকরে খেতে বলতে লাগলো, আমি ভেবেছিলাম তোমাকে না দেখে আমি মরে যাব। এতদিন কেউ দূরে থাকে, তুমি অনেক খারাপ, অনেক পচা। পাইথন বলল, আমি সেনাপ্রধান, অনেক দায়িত্ব আমার, কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুনে আমি পাগলের মতো ছুটে এসেছি, আমি থাকতে পারিনি। পেছন থেকে জিজা গলা খাকুনিতে বলল, ঝাপটি ঝাপটি শেষ হলে একটু ডাক্তারকেও সুযোগ দিও। তাড়াহুড়া একজন আরেকজনকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি দেখলো জিজা আর ডাক্তার দাঁড়িয়ে আছে। ডাক্তার জান্নাতকে বলল, থ্যাংক গড আপনি চোখ খুলেছেন, না হলে এই ভাইসাব তো আমার পূর্বপুরুষদের ছাড়তো না। এই বলে হাসতে হাসতে গিয়ে জান্নাতকে পরীক্ষা করতে লাগলো। পাইথনের জিজা পাশে দাঁড়িয়ে রইল। সবকিছু চেক করে ডাক্তার বলল, এখন সে মোটামুটি সুস্থ আছে, তবে 1 মাস বেড রেস্ট প্রয়োজন, মাথায় চাপ দেওয়া যাবে না, সবসময় রিল্যাক্স থাকতে হবে। জিজা বলল, আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি থাকতে আন্টি রিল্যাক্সের কোনো প্রবলেম হবে না। জান্নাত বলল, তোর মুখের কথা আর চোখ ভিন্ন কথা বলছে, তার মানে এখনো তুই আমাকে শান্তি দিবি না বান্দর?
সবাই হেসে উঠল একসাথে। দৃশ্য পরিবর্তন। পুরো ঘরে বসে বৃদ্ধা কিছু পাতা ছেঁচে তার রস বের করছে। ডালিয়া শোয়া থেকে উঠে খোঁড়াতে খোঁড়াতে কুড়োঘর থেকে বের হওয়ার জন্য দরজা খুলতেই এক চোখ ঝলসানো আলো এসে পড়ল ডালিয়ার চোখে। ডালিয়া হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। হঠাৎ কেউ বলল, দরজা থেকে সরো ডালিয়া। এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? বৃদ্ধা খুশি উঠে বলল, ভাসিলা আমার মেয়ে, তুই এসেছিস। ভাসিলা বলল, আমাদের একজন মেহমান আছে। প্রিন্স তার অগ্নিঝরা চোখগুলো স্বাভাবিক করে ঘরে ঢুকে বলল, আমি ফিরে এসেছি ডাইনি। বৃদ্ধা প্রিন্সকে দেখে ভয়ে আতকে উঠে বলল, তুই তো লর্ডের ছেলে, আমাকে কিভাবে খুঁজে পেলি? ভাসিলা বলল, আমি তোকে নিয়ে এসেছি। তুমি কি আগে থেকে তাকে চিনো মা? প্রিন্স একটা রহস্যময় হাসিতে বলল, খুব ভালো করে চিনে। এই বলে এক ঝটকায় প্রিন্স বৃদ্ধার কাছে গিয়ে তার থুতনি চেপে ধরে পেছনে ফেলে দিয়ে বলল, অনেক খোঁজার পর তোকে পেয়েছি ডাইনি। সবকিছুর হিসেব নেওয়ার সময় হয়েছে। পরদিন সকাল। জিজা জান্নাতের পাশেই শুয়ে আছে, টুপটুপ করে স্যালাইনের ফোঁটাগুলো পড়ছে। হঠাৎ কারো ডাক শুনে জিজা ধরফরিয়ে উঠে দেখলো সামারুন দাঁড়িয়ে আছে। জিজা তাড়াতাড়ি উঠে বলল, এলাই কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? সামারুন বলল, আমি আমার পরিচয় পেয়ে গিয়েছি এলাই। আমি এখন সবকিছু জানি, আমার আপনজন, আমার মৃত্যু, আমার জন্ম সব জানি। জিজা খুশি বলল, এটা তো অনেক ভালো একটা খবর। তাহলে তোমার মুখে এমন গোমরা হয়ে আছে কেন? সামারুন বলল, কারণ আমি আরো জানতে পেরেছি তোমার জীবন বিপদে আছে। জিজা একটু অবাক হয়ে বলল, কি বলতে চাও? সামারুন বলল, ইফরিত জিন রাজ্য থেকে একজন পৃথিবীতে এসেছে। সে একজন ভ্যাম্প। নীল চুল আর ফর্সা ত্বকের বাচ্চা ছেলে জঙ্গলে ফুল কুড়াচ্ছে। তার হাতে একটা ঝুড়ি, কানগুলো স্বাভাবিকের চেয়ে লম্বা, ঠোঁটগুলো লাল টকটকে। দেখে বোঝা যাচ্ছে অন্য জগতের কেউ সে। আশেপাশে লক্ষ্য করলে বোঝা যায় এটা পৃথিবী না। লাল রঙের পাতা বিশিষ্ট গাছ, অদ্ভুত দেখতে তার ফুল। বাচ্চা ছেলেটা নিচ থেকে ঝরে পড়া ফুল কুড়িয়ে ঝুড়িতে রাখছে। হঠাৎ শুকনো পাতার উপর কারো পা ফেলার শব্দ হলো মচমচ করে। বাচ্চা ছেলেটা ভয় পেয়ে গেল, চোখ ঘুরিয়ে পাশে তাকালো। হালকা গড়গড় শব্দ আসতে লাগলো। বাচ্চাটা ঝুড়ি শক্ত করে ধরে এক পা দুই পা করে পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ আবির্ভাব হলো ঝোপের আড়াল থেকে বিশালাকার এক হিংস্র হায়নার। শিকারি দাঁতগুলো বের করে হিংসাত্মক দৃষ্টিতে বাচ্চাটার দিকে তাকিয়ে গড়গড় শব্দ করছে। তার মুখ থেকে লালা বেয়ে পড়ছে। বাচ্চাটা ভয়ে কাঁদতে কাঁদতে ডাক দিল, মাম্মি। হায়না ধীরে ধীরে পা বাড়িয়ে বাচ্চাটার দিকে আগাতে লাগলো। বাচ্চাটা কাঁদছে আর তার মাকে ডাকছে। এর মাঝে এক ছুটে বাচ্চাটার মা এসে সামনে দাঁড়ালো একটা মোটা গাছের ডাল নিয়ে। বাচ্চাটাকে পেছনে লুকিয়ে বলল, ভয় নেই বাবা, মা এসে গেছি। এই বলে হায়নার দিকে গাছের ডালটা দিয়ে ভয় দেখাতে লাগলো আর বলতে লাগলো, আসবি না, চলে যা, সামনে এগোবি না। কিন্তু হায়না আর হিংস্রাত্মক হয়ে থাবা মারার জন্য দুই পা পিছিয়ে গেল। মা বুঝতে পারলো হায়না এখনই আক্রমণ করবে, তাই হাতের ডালটা হায়নার দিকে ছুঁড়ে মেরে বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড় দিল সেখান থেকে। হায়না তাদের পিছু নিল। গাছের মধুতে আঁকাবাঁকা পথ করে সে বাচ্চাটাকে নিয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও, কেউ আছো? এক পর্যায়ে হায়না তার নাগাল পেয়ে গেল। পেছনে থাবা মেরে বাচ্চা আর তার মাকে ছিটকে ফেলে দিল। দুজন দুই দিকে গড়িয়ে পড়ল। মায়ের পিঠে হায়না ধারালো নখের আছড়ে বড় ক্ষত হয়ে গেল। সে মাটিতে পড়ে কোঁকড়াতে লাগলো। অপরদিকে বাচ্চাটা কোনো রকম উঠে দাঁড়িয়ে কান্না করতে করতে তার মায়ের দিকে আসতে লাগলো। হায়নাটা এবার খুব কাছ থেকে দাঁতগুলো বের করে স্লো মোশনে বাচ্চাটার দিকে থাবা বাড়িয়ে দিল। মা চিৎকার করে উঠল চোখ বন্ধ করে। তখনই এক বিকট শব্দে মনে হলো যেন আকাশ থেকে কোনো এক উল্কাপিণ্ড মাটিতে আছড়ে পড়ল। বাচ্চাটার মা ধীরে ধীরে চোখ খুলে দেখলো হায়নাটা আধমরা হয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছে। বাচ্চাটা ঠায় দাঁড়িয়ে আছে হা হয়ে কান্না বন্ধ করে। পেছনে তাকিয়ে বাচ্চাটার মায়ের চোখগুলো খুশিতে জলজল করে উঠল। দেখা গেল বাতাসে একটা রাজকীয় পোশাক উড়ছে। কানে নীল রঙের ঝুমকা, গলায় হীরা নেকলেস চকমক করছে। ঠোঁটের কোণে ছোট্ট একটা রিং, বাদামি চুলগুলো চেহারার উপরে এসে পড়েছে। হাতের আঙ্গুলে সিংহের মুখ অঙ্কন করা আংটি। বাচ্চাটার মা মুখে এক অমায়িক হাসিতে বলে উঠল, রানী ফারিস্তা। এর মাঝে হায়নাটা আবার উঠে দাঁড়িয়ে ফারিস্তার দিকে অগ্নিশিখা দৃষ্টিতে তাকিয়ে গড়গড় শব্দ করতে লাগলো। ফারিস্তা একটু মুচকে এসে হাত বাড়িয়ে আঙ্গুলের ইশারায় ডাক দিল হায়নাকে। হায়নাটা আক্রমণাত্মক থাবা নিয়ে দৌড়ে ফারিস্তার দিকে আসলো। ফারিস্তা দুই পা পিছিয়ে হালকা ডান দিকে সরে গিয়ে হায়নার ঘাড় ধরে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরল। হায়নাটা জোর খাটতে লাগলো নিজেকে ছাড়ানোর জন্য। ফারিস্তা শক্ত করে তাকে ধরে রেখে বলল, থেমে যাও এবার। কিন্তু হায়নাটা ছটফট করতে থাকলো জিদে। সে শান্ত হচ্ছিল না দেখে ফারিস্তা হায়নার মুখ বরাবর এক ঘুষি দিয়ে তার কয়েকটা দাঁত ফেলে দিল আর তারপর এক হাত উঠিয়ে ছুঁড়ে ফেলে দিল। হায়নাটা গিয়ে মোটা একটা গাছের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে কাতরাতে লাগলো। কোনো রকমে উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে আবার পড়ে গেল। ফারিস্তা তার সাথে থাকা প্রহরীদের আদেশ দিল, এই জিদ্দে হায়নাটাকে বন্দি বানাও। যতদিন সে পোষা না হবে ততদিন আটকে রাখবে। প্রহরীরা আদেশ পেয়ে হায়নাকে নিয়ে চলে গেল। ফারিস্তা হাত ঝাড়া দিয়ে বাচ্চাটার দিকে হাসি মুখে এগিয়ে গিয়ে গালে হাত দিয়ে বলল, তুমি ঠিক আছো? বাচ্চাটা ফারিস্তার হাত ছুঁয়ে অবাক ভঙ্গিতে বলল, আপনি কি সত্যি রানী ফারিস্তা? মা, তুমি তো বলেছিলে রানী ফারিস্তা অনেক অহংকারী, সে কখনো কাউকে সাহায্য করে না। ফারিস্তা চোখ রাঙিয়ে বাচ্চা মেয়ের দিকে তাকালে সে লজ্জিত হয়ে বলল,
মাফ করবেন রানী ফারিস্তা, আসলে আমার ছেলে যখন থেকে কথা বলা শিখেছে তখন থেকে ওর একটা আবদার রানী ফারিস্তাকে নিজের চোখে দেখা। কিন্তু আমরা তো সাধারণ প্রজা, আমরা কিভাবে রানীর দেখা পেতে পারি? আমার ছেলে সেটা বুঝে না। আমি কয়েকবার গিয়েছিলাম ছেলেকে নিয়ে রাজপ্রাসাদে আপনাকে দেখাতে, কিন্তু প্রধান ফটক থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। তাই ছেলেকে বোঝানোর জন্য এটা বলেছিলাম। ক্ষমা করে দিন রানী ফারিস্তা, আমি সত্যি লজ্জিত। ফারিস্তা একটু ভেবে হাঁটু গেড়ে বসে বাচ্চাটার মাথায় হাত রেখে তার মাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি। সে রাজপ্রাসাদে অন্যান্য বাচ্চাদের সাথে সুশিক্ষিত হয়ে বড় হবে। এই বলে ফারিস্তা সুন্দর করে হেসে বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, যাবে আমার সাথে? বাচ্চাটা মন খারাপ করে তার মায়ের দিকে তাকিয়ে বলল, রানী ফারিস্তা, আমি শুনেছি আপনার রাজপ্রাসাদ অনেক বড়। ফারিস্তা বলল, ঠিক শুনেছ, সেটা সত্যি অনেক বড়। বাচ্চাটা বলল, তাহলে সেখানে কি আমার মায়ের জন্য একটু জায়গা হবে? আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। বাচ্চাটার মা হু হু করে কেঁদে উঠল। ফারিস্তা মুচকে এসে বলল, সত্যি বলতে তুমি যদি তোমার মাকে এখানে একা ফেলে আমার সাথে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে, তাহলে আমি তোমাকে কখনো সাথে নিতাম না। তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। একটা কথা মনে রাখবে পুত্র, ছেলেদের প্রথম প্রেমিকা তার মা হয়, যে তাকে ভালোবাসতে শেখায়। তাই নিজের খুশির জন্য কখনো মাকে ছেড়ে দিও না, বরং মায়ের জন্য সকল খুশি কুরবান করে দাও। বাচ্চাটা মাথা নুয়ে বলল, মনে থাকবে রানী ফারিস্তা। এই বলে দৌড়ে গিয়ে আহত মাকে জড়িয়ে ধরল। ফারিস্তা বলল, কাল সকালে ছেলেকে নিয়ে রাজপ্রাসাদে চলে এসো, এবার কেউ আটকাবে না। দুজন অনেক খুশি হয়ে চলে গেল। ফারিস্তা আকাশের দিকে তাকিয়ে দেখল কালো মেঘ ছেয়ে গিয়েছে আকাশে, ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে। ফারিস্তার চেহারায় চিন্তার ছাপ। এর মাঝে সেনাপ্রধানের পোশাক পরা একজন এসে এক হাঁটু গেড়ে বসে মাথা নত করে বললেন, রানী ফারিস্তা। ফারিস্তা বলল, কি ব্যাপার সেনাপ্রধান সাফওয়ান, কোনো খবর আছে নাকি? সেনাপ্রধান সাফওয়ান বলল, পৃথিবী থেকে খবর এসেছে রানী ফারিস্তা। ফারিস্তা একটু চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, জিজা ঠিক আছে তো? সাফওয়ান বলল, কিভাবে বলবো জানি না, জিজা হুমকিতে আছে। ইফরিত রাজ্য লর্ডের প্রিন্স পৃথিবীতে পদার্পণ করেছে। তার উদ্দেশ্য কি সেটা এখনো জানা যায়নি, তবে জিজার সাথে তার মুখোমুখি হওয়া ভালো সংকেত না। ফারিস্তার আগে অগ্নিশর্মা হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তার সাহস কিভাবে হয় পৃথিবীতে যাওয়ার? এখন ইফরিত রাজ্যে যাওয়ার ব্যবস্থা করো, লর্ডকে এর জন্য জবাবদিহি করতে হবে। সাফওয়ান বলল, যথা আজ্ঞা রানী ফারিস্তা। দৃশ্য পরিবর্তন। জিজা সামারুন হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে হনহনিয়ে। সামারুন বলছে, জিজা শান্ত হও, এভাবে হুটহাট পদক্ষেপ নেওয়া ভালো হবে না। বিষয়টা সম্পর্কে হয়তো ইতিমধ্যে তোমার মাও জেনে গিয়েছে, সে এটা সামলে নিবে। জিজা প্রচণ্ড রেগে সামরনের গলা চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে বলল, কয়েকদিন ধরে আমি খারাপ স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন এই ভ্যাম্প প্রিন্স হয়ে দেখা দিয়েছে। আমার গালে এই দাগটা দেখতে পাচ্ছ, এটা ওই প্রিন্স করেছে। সেটা আমি বুঝতে পারিনি, তাকে যতক্ষণ আমি শায়েস্তা না করব ততক্ষণ আমার মাথা ঠান্ডা হবে না। সামরনের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হলো। জিজা তাড়াতাড়ি সামরনকে ছেড়ে দিল। সামরন হাঁটুতে ভর দিয়ে কাশতে লাগলো। জিজা অপরাধী ভঙ্গিতে সামরনের কাঁধে হাত দিয়ে বলল, সরি এলাই, আই এম সরি। রাগের মাথায় হয়ে গিয়েছে এটা। সামরন নিজেকে শান্ত করে বলল, সবচেয়ে শক্তিশালী কে জানো এলাই? যে রাগের সময় নিজেকে কন্ট্রোল রাখতে পারে। এই বলে সামরন মন খারাপ করে চলে যেতে লাগলো। জিজা পিছু পিছু যেতে যেতে বলল, সরি বললাম তো এলাই, ভুল হয়েছে, আর এমনটা হবে না। আচ্ছা তুমি যেটা বলবে সেটাই হবে, দাঁড়াও না। সামরন দাঁড়িয়ে পেছনে ফিরে বলল, ঠিক আছে, কান ধরো তাহলে। জিজা হাসি মুখে এগিয়ে এসে সামরনের কান ধরল খপ করে। সামরন জিজার হাত ছিটকা মেরে ফেলে রাগান্বিত কণ্ঠে বলল, আমার কান কেন ধরেছ? ওই কানগুলো ধরো। জিজা পেছনে তাকিয়ে দেখলো একটা লোক হেঁটে যাচ্ছে। এক লাফে গিয়ে বিদ্যুৎ বেগে লোকটার একটা কান ছিঁড়ে নিয়ে এসে সামরনের সামনে দাঁড়িয়ে বলল, এই নাও। আর কার কান ধরতে হবে বলো? লোকটা কিছু বুঝে ওঠার আগেই কানে হাত দিয়ে দেখে রক্ত দেখে চিৎকার করে বেহুশ হয়ে গেল। সামরন কপালে থাপ্পড় মেরে বলল, তোমার নিজের কান ধরতে বলেছি রে বান্দর। জিজা হাতে থাকা কানটা লোকটার দিকে ছুঁড়ে ফেলে বলল, তো বুঝে বলতে পারো না, শুধু শুধু তার কানটা গেল। সামরন হনহন করে হাঁটা দিল। জিজা তার সাথে চলতে চলতে বলল, আচ্ছা তুমি কিভাবে জানলে প্রিন্স পৃথিবীতে এসেছে, আর তোমার পরিচয় বা কিভাবে পেলে? সামরন তাইবার কথা বলতে গিয়েও কথা ঘুরিয়ে বলল, রাত্রিবেলা আমি যেখানে চলে যাই সেখানে আমার মতো আরো অনেক আত্মা আছে। তাদের মাঝে কেউ জিন বা কেউ মানুষ। গতকাল ইফরিত জিন রাজ্য থেকে একটা আত্মা এসেছে ওখানে। আমি তাকে একজনের সাথে কথা বলতে শুনেছিলাম। সে নিজেকে লর্ড নামের কারোর ভাই দাবি করছিল, আর বলছিল তার ভাতিজা ভ্যাম্প প্রিন্স পৃথিবীতে গিয়েছে এক কোনো উদ্দেশ্যে। জিজা বলল, আচ্ছা তাহলে এই ব্যাপার, এটা না হয় বুঝলাম, তোমার পরিচয় কিভাবে পেলে? সামরন বলল, আমার মৃত্যুর সময় যারা আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল তাদের আত্মাও সেখানে পৌঁছেছে। আমাকে তারা চিনতে পেরেছে আর সবকিছু বলে দিয়েছে। জিজা বলল, তাহলে কোথায় গেলে তোমাদের আপনজনদের দেখা পাওয়া যাবে? সামরন বলল, কুতুব দে। জিজা বলল, পরে দিব, আগে বলো কোথায় যেতে হবে। সামরন ভুরুকুচকে বলল, আরে কুতুবদা একটা শহরের নাম, ওই শহরে আমাকে ছোট থেকে লালন পালন করা নাওফি নামে একজন লোককে পাওয়া যাবে। আমার মা বাবা অনেক আগে মারা গিয়েছে, ওই লোকটাই নাকি আমাকে ভালোবেসে অনেক লালন পালন করেছে। জিজা বলল, তার মানে তোমার কিছুই মনে পড়েনি? ওই আত্মাগুলো তোমাকে যা জানিয়েছে তাই বলছো আমার কাছে, তারা যে সত্যি বলেছে তার গ্যারান্টি কি আছে? সামরন বলল, এটাই গ্যারান্টি আছে, সেটা হলো কোনো গ্যারান্টি নেই। দৃশ্য পরিবর্তন। কুড়ে ঘরে ভাসিলার নিথর দেহটা শোয়ানো, পাশে বসে আছে বৃদ্ধার প্রিন্স। প্রিন্স ভাসিলার দিকে তাকিয়ে বলল,
আহ ডাইনি, শেষ পর্যন্ত নিজের মেয়েটাকেও ছাড়লি না। দেখ কি করেছিস তার সাথে। বৃদ্ধা আফসোস করে বলল, যা করার রাজা গারকুন করেছে। আমার মেয়েকে মেরে আমাকে অভিশাপ দিয়ে এই পৃথিবীতে ফেলে দিয়েছে। প্রিন্স হাসতে হাসতে বলল, এখনো মিথ্যা বলে যাচ্ছিস বুড়ি। রাজা গারকুন কখনো তোর মেয়েকে মেরেছে এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? যাই হোক, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তো এসেছিলাম তোকে ইফরিত রাজ্যে ফিরিয়ে নিতে। এসে দেখি তুই এমন অভিশাপ নিয়ে এখানে এসে পড়েছিস যে চাইলে ওই পৃথিবী ত্যাগ করতে পারবি না। বৃদ্ধ উদ্ভটভাবে হাসতে লাগলো। প্রিন্স বৃদ্ধার মুখে কষে একটা ঘুষি মেরে বৃদ্ধাকে দূরে ফেলে দিয়ে বলল, আমার এত সুন্দর হাসি থাকতো আমি বছরে 2-3 বার হাসি, আর তোর শিবপাঞ্জির মতো হাসি হয়েও কেন বারবার হাসিস? আর একবার যদি তোকে হাসতে দেখি তাহলে হাসিতে এমন জায়গায় লাগিয়ে দিব যে কনফিউজড হয়ে যাবি। বৃদ্ধা একদম চুপসে গিয়ে উঠে বসে রইল মুখ গোমরা করে। প্রিন্স বলল, এবার বল তোর হাসির কারণটা কি ছিল বুড়ি? বৃদ্ধা বলল, একটা উপায় আছে আমার এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার। প্রিন্স বলল, সেটা কি? বৃদ্ধা বলল, রাজা গারকুনের মেয়ে জিজা, তার হৃৎপিণ্ড লাগবে আমার। সেও তোমার মতো একজন ভ্যাম্প। প্রিন্স প্রচন্ড রেগে বৃদ্ধার মুখে চেপে ধরে বলল, কি বলেছিস আবার বল। বৃদ্ধা অনেক কষ্টে বলল, জিজাও তোর মতো। কথা শেষ না হতে আরো জোরে মুখ চেপে ধরে বলল, আমার মতো কেউ নেই বুড়ি। গারকুনের মেয়ে কখনো আমার মতো ভ্যাম্প না। সে অনেক দুর্বল আমার চেয়ে। আমি তাকে খুব শীঘ্রই পিষে ফেলার পরিকল্পনা করেছি। কিন্তু এই বলে প্রিন্স বৃদ্ধের মুখ ছেড়ে দিয়ে নিজেকে শান্ত করে বলল, কিন্তু যেহেতু তোর তাকে চাই তাহলে আমি তাকে তোর কাছে জীবিত নিয়ে আসবো। আমার সামনে তুই তার হৃৎপিণ্ড ছিঁড়ে খাইস। বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে খুশিতে আবার হাসি দিতে চাইল, কিন্তু পরক্ষণে একটু আগের কথা মনে করে মুখ বন্ধ করে ফেলল। এর মাঝে হন্তদন্ত হয়ে বাইরে থেকে দৌড়ে ডালিয়া ঘরে ঢুকলো। পাইথন আসছে এদিকেই। বৃদ্ধা হাতকে উঠে দাঁড়িয়ে গিয়ে বলল, সে কেন আসছে এখানে? এবার আমি কি করব? প্রিন্স, তুমি চলে যাও সে আসার আগেই। তোমাকে সে দেখে নিলে ঝামেলা হয়ে যাবে। প্রিন্স বলল, আসতে দাও তাকে। তার মতো 100 পাইথন আমি একাই সামলে দিতে পারি। ডালিয়া বলল, এখন শক্তি প্রদর্শন করার সময় না প্রিন্স। সে এখানে কোনো ঝামেলা করতে আসছে না, এটা বোঝা যাচ্ছে তার চলন দেখে। দয়া করে তুমি এখনই চলে যাও, বাকিটা আমরা সামলে নেব। প্রিন্স কিছু একটা ভেবে বলল, ঠিক আছে আমি যাচ্ছি, তবে আশেপাশে থাকবো। এই বলে প্রিন্স বাতাসের মতো মিলিয়ে গেল। বৃদ্ধা তাড়াতাড়ি করে ভাসিলার দেহটা কাঠের বক্সে ঢেকে দিল। ডালিয়া নিজেকে ওষুধ বানানোর কাজে ব্যস্ত করে নিল। ঠকঠক শব্দ হলো দরজায়। বৃদ্ধা আওয়াজ দিল, কে? বাইরে থেকে এক ধাক্কায় দরজা খুলে পাইথন ভেতরে প্রবেশ করে বলল, দেখো তো চিনতে পারোস কিনা। বৃদ্ধা বিশ্রীভাবে হেসে বলল, কি সৌভাগ্য আমার, দেখো কে এসেছে। ঘুর সাম্রাজ্য সেনাপ্রধান পাইথন। কিভাবে আপ্যায়ন করতে পারি আপনাকে? পাইথন বলল, অভিনয় করবি না বুড়ি। আমি জানি তুই এখনো শুধরাসনি। আর ডালিয়া এত ব্যস্ততা কেন দেখাচ্ছে? আমাকে আসতে দেখেছো তুমি, সেটা আমি দেখেছি, তাই চালাকি করে লাভ নেই। ডালিয়া এগিয়ে এসে বলল, তো তুমি কি এখানে আমাকে মারতে এসেছো? তাহলে মেরে ফেলো, আমি তোমার হাতে 1000 বার মরবো, 1000 বার জন্ম নিব। পাইথন বিরক্ত নিয়ে ডালিয়াকে ধাক্কা দিয়ে বলল, এতবার জন্ম নিলে তোমার বাবা তো ক্লান্ত হয়ে যাবে। এখন আসল কথায় আসি, বুড়ি তোর মেয়ে ভাসিলা কোথায়? বৃদ্ধার ডালিয়া একে অপরের দিকে তাকালো একটু অবাক হয়ে। বৃদ্ধা বলল, কেন? আমার মেয়ে যে মারা গিয়েছে সেটা কি তোমরা জানো না, নাকি আমার সাথে ইয়ার্কি করছো? পাইথন একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আহ বুড়ি, তুই নিজেকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবি ভেবেছিস? তোর মেয়েকে নিয়ে তুই যে কি ষড়যন্ত্র রচনা করেছিস সেটা আমি খুব ভালো করে জানি। ডালিয়া বলল, জানোই যেহেতু তাহলে এখানে কেন এসেছো? পাইথন আগে কটমট করে বলল, বুড়ি এই পটর পটর করার যন্ত্রটাকে এখন থেকে বের কর এবং আমার চোখের সামনে থেকে বের হয়ে যেতে বল। আমি এখানে ঝামেলা করার কোনো মেজাজ নিয়ে আসিনি। ওর মুখ থেকে যদি আর একটা কথা বের হয় তাহলে আমি ভুলে যাব আমি এখানে কেন এসেছি। বৃদ্ধা একটু ঘাবড়ে গিয়ে বলল, ঠিক আছে আর কথা বলবে না সেনাপ্রধান পাইথন। এখন বলো তুমি আমার মেয়েকে কেন খুঁজছো? পাইথন পকেট থেকে একটা ছোট পাথর করা চকমকে বক্স বের করে বলল, রাজা গারকুন চায় ভাসিলা তার জন্য একটা কাজ করুক, যেটা শুধু ভাসিলাই করতে পারবে। জানাতকে নিয়ে সন্ধ্যায় বাসায় চলে এসেছে হাসপাতাল থেকে। পাইথন আর জিজা মিলে কিচেনে রাতের খাবার তৈরি করছে। জানাত সোফায় শুয়ে আছে, মাথায় এখনো ব্যান্ডেজ করা। জিজা পাইথনকে বলল, তুমি একসাথে কয়টা ডিম খেতে পারবে? পাইথন একটু ভেবে বলল, 200-300 তো অনায়াসে খেয়ে নিব, আর মুড ভালো থাকলে 500 কম পড়বে। জিজা ভ্রুকুচকে বলল, সময় পেলে নিজে একটা ডিম পেড়ে দেখাও, তাহলে একটা ডিম খেয়ে সন্তুষ্ট থাকবা। মুরগির জান বের হয়ে যায় একটা ডিম পারতে, আর উনি একসাথে 500 ডিম সাবার করে দিবে। জিনসত্ব বলতে তো একটা বিষয় থাকা উচিত। পাইথন বলল, এই জিনসত্বটা আবার কি? জিজা বলল, মানুষের যেমন মনুষ্যত্ব থাকে তেমনই জিনেরও জিনসত্ব থাকে। পাইথন আস্তে আস্তে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু হঠাৎ করে তোমার মুরগির ওপরে তো মায়া হচ্ছে কেন? একটু পরেই তো খাবার টেবিলে বসে হালুম হালুম করে মুরগির রান খাবে। জিজা বলল, সেসব বাদ দাও। আমি চিন্তা করছি যাদের দাঁত নেই, যেমন বুড়া মানুষ, ছোট বাচ্চা, তারা যখন চুষে চুষে মুরগি খায় তখন মুরগিগুলোর কাতুকুতু লাগে না? পাইথন জিজার মাথায় থাপ্পড় মেরে বলে, এমন আজব চিন্তা তোর মাথায় আসে কোথা থেকে রে? যা কি টেবিলে প্লেট দে আর জান্নাতকে ধরে টেবিলে বসিয়ে দে, আমি খাবার নিয়ে আসছি। জিজা চলে গেল কিচেনের বাইরে। চোখ বন্ধ করে শুয়ে থাকা জান্নাতের কাছে গিয়ে পা ধরে নাড়তে বলল, হ্যালো অসুস্থ মানুষ, ওঠো, তোমাকে চার্জে লাগাই। জান্নাত চোখ মেলে বলল, চার্জে লাগাই মানে? জিজা বলল, মানে আদর খাইতে আসো। আদর না খেলে শরীরে শক্তি পাবে কিভাবে? আর শক্তি না পেলে মনেও ভালোবাসা উকি মারবে না, আর ভালোবাসা উকি না মারলেও
বেচারা পাইথনকে খালি মুখেই ফিরে যেতে হবে এবারও। জান্নাত বলল, চুপ কর মেরি মা, চুপ কর, তোর মুখে থেকে কিচ্ছু আটকায় না, আমাকে ধরে ওঠা এখন, একা উঠতে পারবো না। জিজা জান্নাতের হাত ধরে টান দিয়ে উঠিয়ে বলল, জীবনে কাউকে ছোট করে দেখা উচিত না, দরকার হলে জুম করে দেখবা, এই দেখো 2 দিন আগেও তুমি আমাকে স্কুটি করে স্কুলে পৌঁছে দিতে, আর এখন আমার ছোট্ট কাঁধে ভর দিয়ে সোফা থেকে খাবার টেবিল অব্দি যেতে হচ্ছে। জান্নাত ভ্রু কুঁচকে বলল, তুই কি ইনডাইরেক্টলি আমাকে ছোট করছিস? যে বলল, না, আমি নিজেকে বড় করছি। জান্নাত গিয়ে খাবার টেবিলে বসলো। জিজা পানির চকটা উঠিয়ে কপালে হাত দিয়ে বলল, ধুর, পানিও তো নেই, এখন আব্বার নিচে যেতে হবে পানি আনার জন্য। জান্নাত বলল, তুই থাক, আমি যাই পানি আনতে। জিজা বলল, লাগবে না, তোমার পানি নিয়ে আসতে আসতে ফজরের আজান দিয়ে দেবে। পাইথন, আমি নিজে গেলাম পানি আনতে। এই বলে জিজা পানির জগটা ঝুলাতে ঝুলাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। 2 তলার পৌঁছাতেই সিঁড়ির লাইটটা হালকা ফ্লিকার করলো। জিজা থমকে দাঁড়িয়ে গেল, লাইটের দিকে তাকিয়ে দেখলো ঠিক আছে, ভাবলো হয়তো বিদ্যুৎ বাড়ি মেরেছিল। এই ভেবে যখন আবার নিচে নামতে লাগলো তখনই লাইটটা জ্বলতে নিভতে শুরু করলো। জিজা বুঝতে পারলো কিছু একটা তো হচ্ছে। একটু মুচকে এসে এগুলোতে ধ্যান না দিয়ে 1 পা 2 পা করে নিচে নামতে লাগলো। হঠাৎ লাইটটা বন্ধ হয়ে গেল পুরোপুরি। অন্ধকারে জিজার চোখগুলো জলজল করে চলছিল। জিজা আস্তে করে বলল, হাইড অ্যান্ড সিক না খেলে সাহস থাকলে সামনে এসে দেখা। এটা বলতে লাইটটা আবার জ্বলে উঠল। জিজা আশেপাশে তাকিয়ে তেমন কিছুই দেখতে পেল না, আর কিছু না ভেবে সোজা নিচে গেল। কল থেকে জগে নিয়ে পানি নিয়ে আবার ফিরে আসছিল। প্রথম সিঁড়িতে পা রাখতেই সবকিছু থমকে গেল। স্লো মোশনে একটা মশা উড়ে যাচ্ছে জিজার সামনে দিয়ে ভুন ভুন শব্দ করে। জগের থেকে 2 ফোঁটা পানি মেরে মাঝপথে আটকে আছে। শোষো শব্দে একটা বাতাস জিজার দিকে আসছে। জিজা হাত থেকে পানির জগটা ফেলে দিল, সেটা মাটিতে না পড়ে মাঝপথে আটকে রইল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে জিজার দাঁতে দাঁত চেপে খপ করে অদৃশ্য কারো গলা চেপে ধরে তাকে পাশের দেয়ালের সাথে লাগিয়ে ফেলল।